আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ফেসবুক লাইভের বিষয়টা আপনি ইতিমধ্যেই জেনেছেন যে ওয়াশিংটন ডিসিতে যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যে গ্র্যান্ড র্যালি হচ্ছে সেটি লাইভ সম্প্রচার এবং এর সাথে, সাথে আমরা কিছু আলোচনা করব। আজকের প্রোগ্রামটি খুবই বাংলাদেশের জন্য খুবই অড টাইম। আমরা এই সময় সাধারণত প্রোগ্রাম করি না। সকাল ৫:১৫ ফজরের নামাজ মাত্র হয়েছে। তো আশা করি আপনারা যারা এখন দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এরপরে যারা দেখবেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। আজকের প্রোগ্রামটা আপনারা শেয়ার করে দিবেন। তো আমি আর দেরি না করে আজকে অনুষ্ঠানে যারা মেহমান হিসেবে আছেন আমি আপনাদেরকে তাদের সাথে যুক্ত করে নিচ্ছি। প্রথমেই যুক্ত করছি মুনতাদা এইডের সিইও ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, তিনি লন্ডন থেকে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। আপনার এখানে তো অনেক রাত, এখন রাত্রি 12:15, তারপরও আপনি জয়েন করেছেন। ফিলিস্তিনের প্রতি আমরা দূরে থেকেও যদি এতটুকু কমিটমেন্ট, ভালোবাসা এবং আমাদের দায়িত্ববোধ আছে, আলহামদুলিল্লাহ সেটা আপনি করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সাথে সংহতি প্রকাশ করার জন্য অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। দিস ইজ এ গ্রেট প্লেজার এন্ড আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এবং যারা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর যুক্ত করছি দৈনিক নয়া দিগন্তের উপসম্পাদক সাংবাদিক মাসুমুর রহমান খলিলি। খলিল ভাই, আপনারও খুবই অড টাইম, মাত্র ফজরের নামাজ শেষ হয়েছে, আপনিও যুক্ত হয়েছেন, খুবই কৃতজ্ঞ আপনার প্রতি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আজ বলেছিলাম ওয়াশিংটন ডিসির যে প্রোগ্রামটি সরাসরি লাইভ প্রচার করব, সেখানে এত হাজার হাজার লক্ষ মানুষ, সেখানে দেখা যাচ্ছে সবার ডিভাইসগুলো ওপেন আছে। আমরা অনেকবার ট্রাই করেছি প্রায় ২-৩ ঘন্টা আগে থেকেই, কিন্তু সেখানে ফুটেজগুলো ঠিকমতো নিয়ে যাচ্ছে না। তো একটি ডিভাইস থেকে আমরা পেরেছি। এই মুহূর্তে সেখানে যুক্ত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছে ডক্টর নজরুল ইসলাম, সমাজকর্মী, বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ, তার ডিভাইস থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মানে গ্যাদারিংটা শুরু হয়েছে কিন্তু ৩টা থেকে, এখন আমরা ৭:০৭ মানে ৫:১৫ বাংলাদেশ সময়, তার মানে হচ্ছে প্রায় ৩ ঘন্টার উপর চলে গেছে। তো আমরা সেই ফুটেজগুলো একটু দেখি। আমরা ওয়াশিংটন ডিসিতে যে প্রোগ্রামটি হচ্ছে সেই ফুটেজে আমরা দেখছি। এখানে আমরা লক্ষ্য করছি যে প্রচুর লোকজন। এখন কিন্তু এটা মূলত এখন ওখানে সময় হচ্ছে সন্ধ্যা ৭:১৫, ৭:২০ হবে। প্রোগ্রামটি ৩টায় শুরু হয়েছিল, যার জন্য এখন লোকজন কিন্তু আস্তে আস্তে ফিরে যাচ্ছেন। তারপর আমরা লক্ষ্য করছি যে এখানে মানে অনেক অডিয়েন্স আছেন। এবং ডক্টর নজরুল ইসলাম, আপনাকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম ভাইজান, ইটস অলমোস্ট ডান, শেষের দিকে প্রায়। বৃষ্টির কারণে একটু আর্লি করা হলো। জি, আদারওয়াইজ ইট ওয়াজ ভেরি গুড টার্নআউট অ্যাজ ওয়েল। প্রচুর আসছে লোকজন এখানে। আপনি কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে কিছু লোক, বিশেষ করে অ্যাকচুয়াল জুডাইজম যারা, তারা আমাদের সমর্থনে এখানে অনেকক্ষণ বসে আমাদের সাথে একত্রতা পোষণ করলো এবং আমাদের সাথে স্লোগানে দিল। একটা ভালো দিক হচ্ছে আজকে যেহেতু স্যাটারডে, আমি এটাকে জানতাম না, আমি তাদের আমার ওই মাইকটি দিয়ে সাহায্য করার চেষ্টা করলাম, তখন তারা বললো যে না, আজকে স্যাটারডে যেহেতু তারা এটা করে না। এটা একটু তাদের কাছ থেকে জানলাম। তো আদারওয়াইজ দে আর রিয়েলি গুড পিপল অ্যারাউন্ড। আমার একটা ভিডিও আছে ওদের সাথে, আমি এক সময় হয়তো আপনাকে জানাবো। আমি একটা সাক্ষাৎকার নিয়েছিলাম এদের অর্গানাইজেশনের আজকেই from the beginning of the program, and inshallah I'll share with you in course of time. আর এখনো যদি আপনি কিছু কথা বলতে চান, আমি একজনকে যুক্ত করতে পারি। জি জি জি, একটু আপনি একটু যদি ইন্ট্রোডিউস করে দেন। জি, আচ্ছা, এখন বোধহয় আমাদের 3 to সময় ছিল, এখন সময় শেষের দিকে। জি, ওরা আবার এখন নিয়ে নিচ্ছে আর কি, from 3 to 8। এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু লোকজন এর ভিতরে ভিড় জমাচ্ছে, এর ভিতরে শেষ হয়ে যাবে। তো আলাদা এক সময় এক জায়গায় গিয়ে আমি আপনার সাথে আলাপ করবো। এই পর্যন্ত আর কি।
জাযাকাল্লাহ। ঠিক আছে, আপনি আপনার যুক্ত থাকবেন আমাদের সাথে। আমরা আপনি আমাদের প্রোগ্রাম চলছে এবং দর্শকরা আপনাদের এই আয়োজনগুলো দর্শক আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, ওয়াশিংটন ডিসি থেকে প্রচার হচ্ছে। আমি শুরুতেই যে সিচুয়েশনটা ছিল সেখানে আরো ওয়ার্স সিচুয়েশন ছিল। আমরা শুরুতেই চেষ্টা করেছিলাম যে সেখানে পরিস্থিতি দেখানোর জন্য, তো সেটার একটা সিনারিও দেখাই যে সেখানে এত লোকের ক্রাউড ছিল যে আমরা ব্যান্ডউইথ পাচ্ছিলাম না। এখন তো আমরা নেট পেয়েছি, তো সেখানে আমরা শুরুতেই আমরা সেই ছবিগুলো দেখাই যে সেখানে পরিস্থিতিটা কেমন ছিল একদম 3টার সময়। জি দর্শক, আপনারা ওয়াশিংটন ডিসির সামনে ইউএস কাউন্সিল অফ মুসলিম অর্গানাইজেশনের উদ্যোগে যে বিশাল র্যালির আয়োজন করা হয়েছে সেটা ফুটেজ দেখতে পাচ্ছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিগুলো কিভাবে ভেঙে ভেঙে আসতেছে। আসলে ব্যান্ডউইথ খুবই কম, সেখানে হাজার হাজার মানুষের মোবাইল অ্যাট এ টাইম ব্যবহৃত হচ্ছে, এবং যার জন্য পিকচার কোয়ালিটি খুবই দুর্বল, এবং আমরা সুন্দর ফুটেজ আপনাদের দেখাতে পারছি না, দুঃখিত। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মানুষ সেখানে সমবেত হয়েছেন, তারা সমর্থন জানাচ্ছেন প্যালেস্টাইন জনগণের প্রতি। এবং এই আয়োজনে বাংলাদেশ কমিউনিটির একটি বড় প্রতিষ্ঠান মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, যাকে আমরা মোনা হিসেবে চিনি, তাদের একটি বড় ভূমিকা আছে। এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে নারী পুরুষ দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ ওয়াশিংটন ডিসিতে এই যে সমাবেশ করলেন, সেটি অবশ্যই প্যালেস্টাইন জনগণের প্রতি বাড়তি সমর্থন যোগাবে এবং ইউএস গভর্নমেন্টকে আবারও নতুন করে ভাবনা জায়গাটাকে সামনে নিয়ে আসবে যে তাদের পাশে থাকতে হবে এবং জনগণের মতামতকে শ্রদ্ধা জানাতে হবে। সারা পৃথিবীর মুসলিম উম্মা যে একই আত্মার আত্মীয়, সেটি আরেকবার প্রমাণিত হলো। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জি ডক্টর নজরুল ইসলাম শুনতে পাচ্ছেন আমাকে? আমরা দেখতে পাচ্ছি যে এরা সম্ভবত মানে জু হবে এরা সম্ভবত। জি ওকে ওকে, আচ্ছা, এরা সম্ভবত দর্শক ইসরায়েলের সকল ইহুদিরাই যে ইসরায়েলি পলিসিকে সমর্থন করেন তা নয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ কিন্তু আছেন যারা এটাকে সমর্থন করেন না। তাদের একটি প্রতিনিধি এখানে আমরা লক্ষ্য করলাম, এবং আমি আগেই বলেছি যে প্রোগ্রামটির শেষ পর্যায়ে আমরা লাইভ দেখাচ্ছি, এবং এই যে প্রচুর এখানে ভাই বোনেরা ছিলেন, এই যে র্যালি করে যাচ্ছেন তারা এখানে ওয়াশিংটন ডিসির। আজকে বৃষ্টি ছিল, বৃষ্টি হওয়ার কারণে অনেক কষ্ট হয়েছে, তারপরে কিন্তু দর্শক শ্রোতারা এখান থেকে এবং যারা এসছেন তারা পুরো আমেরিকা বিভিন্ন স্টেট থেকে বাসে করে যেভাবে পেরেছেন তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। শুরুতে কিন্তু প্রচুর ক্রাউড ছিল, আস্তে আস্তে তারা বিভিন্ন, এবং ওয়াশিংটন ডিসির এই জায়গাটা তো অনেক প্রশস্ত, আপনারা যারা গিয়েছেন, আমি গিয়েছি সেখানে, অনেক প্রশস্ত, সুতরাং বিভিন্ন জায়গায় সেখানে ছড়িয়ে ছিটিয়ে মানুষের থাকার সুযোগ আছে, এবং তারা সেভাবে ছিলেন, এবং সেখানে অনেক বক্তব্য হয়েছে, সেগুলো আমরা প্রোগ্রামের ফাঁকে দেখাবো, সেগুলো আমরা রেকর্ড করেছি। তবে আমি যেটা আগেও বলেছি যে প্রচুর লোকের মানে অ্যাট এ টাইম মোবাইল ইউজ করার কারণে ব্যান্ডউইথের কমতি ছিল। তো আমরা আবারও আসবো লাইভ প্রচারে। তো আমি একটু মেহমানদের কাছে যাচ্ছি, যে প্রথমে ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, আপনি একটু বলবেন যে এই যে বড় একটি শোডাউন হয়ে গেল, তো এইটার ইম্প্যাক্টটা কি হতে পারে? মানে আমেরিকায় তো প্রথমে আমরা দেখলাম যে বাইডেন ইসরায়েলের প্রতি যে সমর্থনটা ছিল, এর পরবর্তীতে কিন্তু তার দলের মধ্য থেকে একটা বড় চাপ ছিল, জনগণের মধ্য থেকে একটা চাপ ছিল। তো সব মিলে আপনার এই প্রোগ্রামের পরে মানে আপনার অনুভূতি। জি, ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ। জাযাকাল্লাহ খায়রান ব্রাদার সাইফুল্লাহ মনসুর। আসলে এবার ইসরায়েল আমাদের ফিলিস্তিনিদের উপর যে আক্রমণটা করেছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে, প্রতি কয়েক বছর পর পরই বড় ধরনের আক্রমণ হয়। গত কয়েক বছরের মধ্যে দিস দ্য ফোর্থ টাইম যারা আমাদের এই ভাই বোনদের উপর আক্রমণ করেছে। এবার অতীতের ইনসিডেন্ট গুলো আর এবারের মধ্যে পার্থক্য হচ্ছে,
এবারের সারা দুনিয়াব্যাপী যে প্রতিবাদ এবং যে সংহতিটা প্রকাশিত হয়েছে, দিস ইজ এক্সেপশনাল। এবং মুসলিম উম্মার জাগরণটা ডিফারেন্ট। আমরা আগে একটা একবার আলোচনা করেছিলাম যে আমাদের উম্মার একটা বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে যে ঐক্যের অভাব। কিন্তু এবার ফিলিস্তিনি ইস্যুতে সারা দুনিয়ার মুসলিম উম্মা যে ঐক্য এবং যে সংহতি দেখিয়েছে, এটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে। আপনারা জানেন লন্ডনেও কিন্তু গত শনিবারে বিশাল র্যালি হয়েছে, প্রায় 1.5 লক্ষের উপরে মানুষ এখানে র্যালিতে অংশগ্রহণ করেছে। এর আগের শনিবারেও অনেক বড় র্যালি হয়েছে। তারপরে যখন ইন্তেফাদা শুরু হয়েছে, অ্যাটাক শুরু হয়েছে, তখনই কিন্তু অনেক বড় ধরনের র্যালি এখানে হয়েছে। তারপরে প্রায় প্রতিদিনই এখানে ইসরায়েলি এমবাসির সামনে র্যালি হয়েছে। একইভাবে আজকে ওয়াশিংটন ডিসিতে যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, এটার দ্বারা একটা জিনিস, এবং এই সমাবেশগুলোতে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে শুধুমাত্র মুসলমানরা অংশগ্রহণ করছে তাই নয়, এখানে সকল ধর্মের সকল বর্ণের লোকেরা অংশগ্রহণ করছে। তার মানে যারা মানবতার পক্ষে, যারা মানবিক মূল্যবোধের পক্ষে, যারা হিউম্যান রাইটস ভায়োলেশনের বিপক্ষে, তারা সকলেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি অনেক ইহুদিরা, প্র্যাকটিসিং ইহুদি, যারা ইসরায়েলের এই বর্বরতাকে তারা সমর্থন করে না, তারাও এটাতে অংশগ্রহণ করেছে। তো এই যে উম্মার ঐক্যের কারণে আসলে মানবতার ঐক্যটা সম্ভব হয়েছে। এটার ফলে একটা জিনিস লক্ষ্য করা গেছে, আমাদের যদিও মুসলিম রাষ্ট্রগুলোর শাসকদের রেসপন্সটা যেভাবে হওয়া উচিত সেভাবে নয়, তারপরেও আমরা দেখেছি টার্কি, পাকিস্তান সহ, মালয়েশিয়া সহ অনেকগুলো রাষ্ট্রপ্রধান এই ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এটা কিন্তু এই যে দেশে দেশে, আমার মাসুম ভাই নিশ্চয় বলবেন, ঢাকাতেও কিন্তু অনেক বড় র্যালি হয়েছে এবং সারা দুনিয়ার বিভিন্ন দেশে এই যে র্যালিগুলো হয়েছে, মানুষ প্রতিবাদ করেছে। এই প্রতিবাদের ফলে স্ব দেশের রাষ্ট্রপ্রধানরাও কিন্তু একটা প্রেসার ফিল করেছে। এই ইসরায়েলের প্রতিবেশী রাষ্ট্র জর্ডানে সমগ্র দেশের মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসেছে, এটাও কিন্তু জর্ডানের শাসকদের উপর একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। এজন্য এই যে র্যালিগুলো হচ্ছে, এগুলো একদিকে এটার একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে, তার চেয়েও বেশি বড় ইম্প্যাক্ট হচ্ছে ফিলিস্তিনে যারা অহর্নিশ সংগ্রাম করছে, যারা আসলে তারা তো আমাদের পক্ষ হয়ে, সারা উম্মার পক্ষ হয়ে তারা মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য সংগ্রাম করছে। যেই ভূমিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ব্লেসড ভূমি হিসেবে আখ্যায়িত করেছেন, এবং যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পয়গম্বর পাঠিয়েছেন, যে ভূমিটা হক এবং বাতিলের একটা পার্থক্যকারী ভূমি, এই ভূমিটা রক্ষা করার দায়িত্ব কিন্তু সমগ্র মুসলিম উম্মার। কিন্তু বিভিন্ন কারণে আসলে আমরা চাইলেও কিন্তু আমরা সেখানে গিয়ে মসজিদুল আকসাকে ডিফেন্ড করার জন্য সেখানে সংগ্রাম করতে পারছি না। ফিলিস্তিনের আমাদের ভাই বোনরা কিন্তু সমগ্র উম্মার পক্ষ হয়ে সেই দায়িত্বটা পালন করছে। এই জন্য আজকে ওয়াশিংটনে যখন র্যালি হচ্ছে, ব্রিটেনে লন্ডনে যখন র্যালি হচ্ছে, ম্যানচেস্টারে যখন র্যালি হচ্ছে, তারপরে কুয়ালালামপুরে যখন র্যালি হচ্ছে, ঢাকাতে যখন র্যালি হচ্ছে, আম্মানে যখন র্যালি হচ্ছে, এই খবরটা কিন্তু আজকে এই যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে তারা কিন্তু সাথে সাথে আমরা যেমন দেখছি, আমরা যেমন অংশগ্রহণ করছি, তারা এটা দেখছে। এটা কিন্তু ফিলিস্তিনি ভাই বোনদের মধ্যে যারা সংগ্রাম করছে তাদেরকে অনেক উৎসাহ যোগাচ্ছে, সাহস যোগাচ্ছে। তারা দেখতে পাচ্ছে যে তারা একা নয়, সমগ্র বিশ্ব কিন্তু ন্যায়ের পক্ষে সংগ্রাম করছে, এবং তাদের উপর যে জুলুম হচ্ছে, যে বর্বরতা চলছে, সেই বর্বরতার বিরুদ্ধে সমগ্র মানবতা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এবং এটার রেজাল্ট হিসেবেই আপনারা দেখতে পেয়েছেন ইসরায়েল অনেক দম্ভ করে কথা বলছিল, কিন্তু শেষে তারা সিজফায়ার করতে বাধ্য হয়েছে। এবং এই ক্ষেত্রে কিন্তু এবার পরিষ্কারভাবে ফিলিস্তিনিদের বিজয় হয়েছে, এবং এই বিজয় সারা দুনিয়ার মুসলিম অমুসলিম মানবতাবাদী প্রত্যেকটা মানুষের যে সমর্থন, সেই সমর্থনের একটা ফল আমি মনে করি।
জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, খুবই সুন্দর একটি মূল্যায়ন করেছেন আপনার এর মধ্যে। তো ডক্টর নজরুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি তো বাইরে আছেন, শুনতে পাচ্ছেন? আমরা এখন এর কাছে ফেরত যাচ্ছি আর কি। জি, আপনি একটু যদি আজকের প্রোগ্রামটা তো আপনি ছিলেন ফিজিক্যালি, আপনি একটু যদি জানান যে প্রথম থেকে কি হয়েছে, কারণ নেটের খুব প্রবলেম ছিল, কারণ প্রচুর গ্যাদারিং এবং নেটের প্রবলেম ছিল। একটু যদি বলেন যে আজকের প্রোগ্রামের একটা হাইলাইটস যদি আপনি একটু ব্রিফ করেন, আপনি তো ফিল্ডে ছিলেন। জি, ডক্টর নজরুল ইসলাম। তো গতকাল রাত থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছিল এখানে। তো বৃষ্টি হওয়ার কারণে যে সমস্ত লোকগুলো বিভিন্ন স্টেট থেকে আসার কথা ছিল তারা ঠিক ওইভাবে আসতে পারেনি। যেমন আমরা খবর পেলাম যে ফ্লোরিডা থেকে 5টা গাড়ি আসার কথা ছিল, ওখান থেকে একটা গাড়ি আসছে মাত্র। আবার এদিকে মোটামুটি নিউ ইয়র্ক থেকে যারা ছিল তারা সবাই অনেক আগে চলে আসছে। 2টার দিকে আমি যখন এখানে আসলাম, 2টার দিকে দেখলাম যে ওরা ফিল্ডে বসে নামাজ পড়ছে। এর ভিতরেই মোটামুটি বিভিন্ন জায়গা থেকে হাজির হলো, এবং যে জায়গাটায় সেটা হচ্ছে লিঙ্কন মেমোরিয়াল বলে। তো অনেক বড় একটা গ্যাদারিং আমার কাছে মনে হলো, স্পেশালি বৃষ্টির দিনেও যে এত লোক জড়ো হতে পারে, তাদের সাথে যে ফিলিস্তিনের একটা আত্মার সম্পর্ক আছে এর মাঝখানে বোঝা গেল আর কি, যে এত বৃষ্টির ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো আসছে। এবং ভেরি সারপ্রাইজিংলি আমার কয়েকটা প্রোগ্রামে আমরা তো ধরেন আমাদের ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে, তাদের স্লোগান আমরা ওইভাবে দিতে পারি না। তো পিচ্ছি পোলাবান ওরা এসে স্লোগানগুলো দিচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো আর কি। তো লিঙ্কন মেমোরিয়াল থেকে আমরা সকাল 3টা থেকে শুরু করে প্রায় 5:30 পর্যন্ত ওখানে বক্তব্য দেয় বিভিন্ন গ্রুপ। তার ভিতরে মুসলিম উন্নয়ন আমেরিকার যে আমাদের প্রেসিডেন্ট, উনি বক্তব্য দিলেন। সবার বক্তব্য দেওয়ার পরে ওখান থেকে মিছিলটা আস্তে আস্তে ওই যে তারপর ইয়েতে আসলো, হোয়াইট হাউসের সামনে আসলো। বৃষ্টির কারণে আসলে যতটুকু এক্সপেকটেশন ছিল ঠিক অতটুকু হয়নি। তারপরেও যাদেরকে দেখলাম আমার কাছে আশ্চর্য লাগলো, এর ভিতরেও কষ্ট করে প্রচুর লোক আসছে আর কি, যেটা আনথিঙ্কেবল আন্ডার দিস সিচুয়েশন। সো মোটামুটি আমার কাছে এটুকু। আর হচ্ছে আমি কিছু জায়োনিস্ট না তো জুডিয়াইজম যারা বিশ্বাস করে তাদের একটা অর্গানাইজেশন ছিল আমাদের সাথে। আমি তাদের সাথে একটা ইন্টারভিউ নিয়েছি ছোট করে, তারা কিভাবে চায়। ভেরি ইন্টারেস্টিংলি আমরা 2 স্টেট সলিউশনের কথা বলছি, কিন্তু ওরা বলতে চাচ্ছে 1 স্টেট সলিউশন। 2 স্টেট কোনদিন সলিউশন হবে না। হোয়াট ডাজ দিস মিন? আমি তাকে জিজ্ঞেস করলাম যে তাহলে তোমরা কি এর উপরে থাকবা, এই প্যালেস্টাইনের আন্ডার থাকবা? তো বললো যে হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের দরকার হচ্ছে প্রোটেকশন। যদি প্রোটেকশন দেওয়া হয়, আই ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার ফ্রম দ্যাট that they are looking for the 1 state solution. All over the world people are looking for the 2 state solution, but যারা জুডাইজম বিশ্বাস করে তারা চাচ্ছে যে 1 state solution. সো মোটামুটি এটুকুই। আমি মাঝখানে একটু স্লোগান দিতে গিয়ে আমার গলাটা এখন ইয়েতে নাই আর কি। জি, এটুকু মোটামুটি আমার কাছ থেকে ভাই। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। তো আপনিও থাকবেন ইনশাআল্লাহ, আপনি যতটুকু সম্ভব হয়। আপনি যে একদম ফিল্ড থেকে জয়েন করেছেন, আমাদের প্রোগ্রামটাকে খুবই ব্রাইট করেছেন, কারণ আমরা পাচ্ছিলাম না, কারণ হচ্ছে নেটের প্রবলেম ছিল। তো চেষ্টা করছিলাম প্রথমেই আপনার সাথে যোগ দেওয়ার জন্য, ওখান থেকে আসলে নেট ওই জায়গাটায় বিশেষ করে লিঙ্কন মেমোরিয়াল যেটা, জি জি জি, ইন্টেনশনালি অর ইন্টেনশনালি আই ডোন্ট নো, উই কুড নট মেক ইট অ্যাকচুয়ালি। তো সম্ভবত ওখানে বোধহয় রেস্ট্রিকশন ছিল, এটা একটা কারণ হতে পারে। তো তাওকির মনে ওখানে আছে, তাওকির কি কথা বলবে? তাওকির, তোমার একটু ফিলিং? তাওকির, ওকে, হাউ আর ইউ? ফাইন, ইউ আর ফাইন? Yeah, good. I'm good. Okay, what is your feelings? This is a great rally. Yeah, there's a lot of people, definitely a lot of people, especially with the rain. Okay. So you're happy to join this program? Yeah, it was very good. There were a lot of energy. I had a lot of good speakers as well. There's Omar Saad here as well. And what's the person from Care? Yeah? Care from Care is I forgot his name. Nadi, yeah? I forgot. Yeah, but they were giving very good lectures as well. Yeah. Yeah, so bhai, the main problem is the raining. I mean, raining. Right. অনেক জয়েন করতে পারি। তারপর আমাদের আমার ওয়াইফ আসছে, তারপরে আমাদের পাশে যারা আসছে তাদেরকে আমরা নিয়ে আসছি। মোটামুটি ভিতরেও প্রোগ্রামটা করতে পারা গেছে আর কি। শুকরিয়া,
শুকরিয়া, তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি লাইভ প্রোগ্রামে যুক্ত হতে পেরেছেন। আমরা বাকি মেহমানদের কিন্তু এখনো যুক্ত করতে পারিনি, সেদিক থেকে আপনি এগিয়ে আছেন। আর আচ্ছা। আরো কিছু ফুটেজ আমরা দেখাবো দর্শক আপনার ইনশাআল্লাহ। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি যদি। জি, আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এক সময় ছিল তাকুইর, আমার ছোট ছেলে, সে একই প্রশ্ন করতেছিল যে ওরা তো মিছিল করে না, কিন্তু তারা কেন আপার হ্যান্ডে থাকে? আমরা তো মিছিল করার পরেও আমরা আপার হ্যান্ডে নাই কেন? এক সময় ছিল আসলে মিডিয়া যখন ছিল না তখন এই জিনিসটা অতটা ফোকাস পায়নি, মিডিয়া তাদের দখলে ছিল। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার এক্সপ্লোশন যখন হলো, দ্য ওয়ে ইউ আর ডুইং নাও, এটা হওয়ার কারণে পৃথিবীর সব জায়গায় কিন্তু কিছু না কিছু কাজ হচ্ছে। এটা দেখার ফলে পলিটিশিয়ান তারা বুঝে যে আগে তারা এই মেসেজগুলো পেতো না। ফর এক্সাম্পল, আপনি লাইভ এখন যেটা করছেন, এক সময় এটা সম্ভব ছিল না। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মিডিয়ার কারণে আলহামদুলিল্লাহ নিউজ আর স্প্রেডিং অল অফ প্লেসেস, একে হাইড করার কোনো উপায় নাই আর কি। এই জন্য যে অবস্থায় আছে এমন মনে করা ঠিক না যে আরেকজন তো যাচ্ছে, আমার যাওয়ার কি দরকার, আর মিছিল করে বা কি হবে। আমার মনে হয় এরকম চিন্তা করার বয়স এখন আর নাই। এখনকার যে যুগ, এই যুগে আসলে মিডিয়ার যেহেতু এক্সপোজার হচ্ছে, প্রত্যেকেই কিছু না কিছু কন্ট্রিবিউট করা দরকার। জি ভাই, এটুকু বলতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ, অনেক সুন্দর বলেছেন এবং শেষে আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি দর্শকরা শুনেছেন। শুকরিয়া। তো আমরা একটু আলোচনায় যে আমাদের মাসুম খলিলি, দৈনিক নয়া দিগন্তের উপসম্পাদক, আপনার বিষয়ই হচ্ছে এটি মধ্যপ্রাচ্য, এবং আপনি সবসময় নিয়মিত লেখেন এবং আমি নিয়মিত পড়ি। শুধু আমি না, অনেকেই আপনার গুণবদ্ধ পাঠক। তো আপনার এই র্যালি পর আপনি একটু মূল্যায়নটা বলবেন যে এটা ইম্প্যাক্ট কি হতে পারে মাসুম খলিলি, আপনি যদি বলেন যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্যারিস্টার হামিদ ভাইয়ের মন্তব্যের জের ধরেই কথা বলতে চাচ্ছিলাম। হামিদ ভাই বলেছেন যে এই ফিলিস্তিনের এবারের ঘটনা দিয়ে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়েছে। তবে আমার ধারণা, আমি এর সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে কি আসলে মানবতাবাদের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে, আন্তর্জাতিক আইনের পক্ষে একটা বিশাল ঐক্যমত কিন্তু তৈরি হয়ে গেছে। তারই একটা প্রতিফলন হচ্ছে আজকে ওয়াশিংটনে যে বিশাল র্যালি হলো সেটি। এর আগে গত বৃহস্পতিবারে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ইসরায়েল গাজায় যে যুদ্ধাপরাধ অথবা মানবতা বিরোধী অপরাধ করেছে তার উপর কিন্তু ভোটাভুটি হয়েছে, যেখানে 47 জন সদস্য রাষ্ট্রের মধ্যে 24 এবং 9 ভোটে কিন্তু এই প্রস্তাবটা পাস হয়েছে। আমি জেরুজালেম পোস্ট দেখতেছিলাম, ওখানে বলা হয়েছে যে এই প্রথমবারের মতো জাতিসংঘের কোন একটা অর্গানাইজেশনে ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্তের ব্যাপারে কমিশন গঠনের ব্যাপারে সরাসরি প্রস্তাব পাস হয়। এবারের যে ঘটনাটা, এই ঘটনার মূলটা কি, যেটা আপনি উল্লেখ করছিলেন, সেটা হচ্ছে হামিদ ভাই বলেছিলেন এবারের মূল ইস্যুটা কিন্তু মসজিদুল আকসা আল কুদস, যেটা মুসলমানদের প্রথম কেবলা এবং তৃতীয় পবিত্রতম গৃহ। তো এই যে এখানে কদরের রাত্রিতে যে ইসরায়েলি পুলিশ বাহিনী হামলা চালায়, টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং গুলি চালায়, যার কারণে 600 জনের মতো মুসল্লি আহত হয়। এবং তার আগে এই মাসের প্রথম সপ্তাহের দিকে যেটা শেখ জাররাহ, যে একটা ফিলিস্তিনি মুসলিমদের বসতি ছিল, ওখান থেকে শত শত বছর ধরে তারা বসবাস করে আসছিল, সেখান থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার যে ইস্যুটা, এই ইস্যু নিয়েই কিন্তু হামাসের আজকে সংগ্রামটা। হামাস যে এলাকাটার উপর তাদের শাসন আছে, গাজা, সেই গাজার ইস্যু কিন্তু এটা ছিল না, ছিল হচ্ছে মসজিদুল আকসার ইস্যু। মসজিদুল আকসা মানে হচ্ছে মুসলিম উম্মার ইস্যু। আর ফিলিস্তিনিদের যে শত শত বছর ধরে বসতির যে অধিকার, সে অধিকার থেকে তাদেরকে উৎখাত করা, তার মানে তাদের নাগরিক অধিকার হরণ করা, এটা কিন্তু একটা মানবাধিকার একটা ব্যাপার। আর আমরা সবাই জানি হচ্ছে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা, এগুলো হচ্ছে অধিকৃত অঞ্চল। আন্তর্জাতিক আইন অনুযায়ী এখানে কিন্তু ইসরায়েলের কোনো আইন কিন্তু কার্যকর নেই। এখন ফিলিস্তিনিদের উৎখাত করার জন্য যে আইনটা এখানে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ইসরায়েলের আইন। তার মানে হচ্ছে কি 1948 সালের আগে কোন ইহুদি ব্যক্তি যদি দাবি করে যে তাদের মালিকানা দাবি করতে পারে, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে যারা আছে তাদের কোনো নথি, কোনো ফিলিস্তিনিদের বসবাসের অধিকার কিন্তু আর এখানে থাকবে না। এবং এর ভিত্তিতে কিন্তু ইসরায়েলি কোর্ট রায়ও দিচ্ছে। তার মানে এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের বিরোধী। আর মুসলমানদের যে ধর্মীয় অধিকার, নামাজ পড়া, কদরের রাত্রিতে মসজিদুল আকসায় নামাজ পড়া, এটা কিন্তু তার একটা মৌলিক অধিকার। আজকে এই মৌলিক অধিকার, এই মানবাধিকারের পক্ষে কিন্তু শুধু মুসলিম উম্মাহ না,
পুরো বিশ্বের মানবাধিকার কামী যারা আছে তারা কিন্তু সবাই দাঁড়িয়েছে। আপনি জানেন আয়ারল্যান্ডের পার্লামেন্টে কিন্তু ইসরায়েলের মানবাধিকার বিরোধী অপরাধের ব্যাপারে তাদের প্রস্তাব পাশ করা হয়েছে। আজকের যে ডেভেলপমেন্টটা, এটা তিনটা বিষয় মনে হয় আসছে। প্রথম কথা হচ্ছে মুসলিম উম্মার যে ঐক্যের কথাটা বললেন হামিদ ভাই, অতীতের যে কোনো সময় চেয়ে এই ইস্যুটা নিয়ে এই ঐক্যটা কিন্তু অনেক বেশি জোরদার হয়ে গেছে। আর একই সাথে মুসলিম রাষ্ট্রসমূহের যে লিডারশিপ আছে, এই লিডারশিপের মধ্যেও অনৈক্যটা একটা স্বাভাবিক ইস্যু। এখানে কিন্তু এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের একটা বিরোধ, দ্বন্দ্ব, সংঘাত ইত্যাদি আমরা দেখতে পাই। কিন্তু এবার আমরা প্রথমবারের মতো দেখলাম মুসলিম রাষ্ট্র নায়কদের মধ্যে অনেক বেশি কাছাকাছি কিন্তু ইস্যুতে তারা আসছেন। যেমন একসময় ওআইসির ফোরামের মধ্যে জেরুজালেমকে যখন ইসরায়েল রাজধানী ঘোষণা করে, তার কিন্তু ঐক্যবদ্ধ প্রতিবাদ আসছিল। এবারে কিন্তু আলাকসার যে ঘটনাটা, আলেক্সায় মুসল্লিদের উপর যে হামলা, শেখ জাররাহ থেকে ফিলিস্তিনিদেরকে উৎখাত করা এবং যে গাজার প্রতিরোধ আন্দোলন, এর প্রতি কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোরও কিন্তু অনেক বেশি মাত্রায় আমরা সমর্থন দেখতে পাই। এমনিতেই কিন্তু ফাতা আন্দোলন, পিএলও এবং হামাসের ব্যাপারে কিছু কিছু মুসলিম রাষ্ট্রের নেতাদের কিন্তু একটা রিজার্ভেশন আমরা দেখতে পেতাম। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, ফিলিস্তিনিদের ভিতরে এই যে প্রতিরোধ আন্দোলনের ব্যাপারে কিন্তু সমর্থনটা অনেকটা একতরফা হয়ে গেছে। অন্যদিকে মুসলিম রাষ্ট্র একই কারণে প্রত্যেক আরব রাষ্ট্রের যেহেতু জনগণের একটা সমর্থন এই ফিলিস্তিনি প্রতিরোধকারীদের প্রতি রয়ে গেছে, যার কারণে হামাস কিন্তু একটা বড় ধরনের স্বীকৃতি পেয়েছে। তার মানে হচ্ছে কি, অধিকার আদায়ের জন্য যে প্রতিরোধ সংগ্রাম, সেটা কিন্তু একটা আন্তর্জাতিক সমর্থন পেয়েছে। সমর্থন পেয়েছে মুসলিম উম্মার, সমর্থন পেয়েছে মুসলিম রাষ্ট্রসমূহের রাষ্ট্রনায়কদের মধ্য থেকে একটা বড় অংশের, এবং মানবতাবাদী যারা আছে, মানবাধিকার কামী যে বিশ্ব জনশক্তি, বিশ্ব জনগণ, তাদেরও। কিছুক্ষণ আগে আমি নজরুল ভাই একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে ইহুদিরা যারা এখানে সমর্থন নিয়ে এই ওয়াশিংটনের র্যালিতে অংশগ্রহণ করেছে, তারা বলছিল যে আমরা দুই রাষ্ট্রভিত্তিক সমাধান না, এক রাষ্ট্রভিত্তিক সমাধান চাই। এই এক রাষ্ট্রভিত্তিক সমাধানের যে তাদের ফর্মুলাটা, সেটা হচ্ছে কি, ইসরায়েল বা ফিলিস্তিন এটা একটা রাষ্ট্র হবে, তবে এটা হবে গণতন্ত্রকামী। এখানে সংখ্যাগরিষ্ঠ যারা থাকবে তারাই কিন্তু এটা শাসন করবে। আমরা যদি হিসেব করি তাহলে কিন্তু পশ্চিম তীর, গাজা, তারপরে ইসরায়েলের যে আরব জনগণ, সম্মিলিত ভাবে কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। এক রাষ্ট্র যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তাহলে কিন্তু এখানে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত হয়, ফিলিস্তিনিদের একটা কর্তৃত্ব হয়। কিন্তু এখন ইসরায়েল যেটা আছে, তারা কিন্তু সেটা চাচ্ছে না। তারা চাচ্ছে যে ইহুদিদের কর্তৃত্ব কিন্তু রাষ্ট্রটাতে থাকবে। অতএব যারা ইহুদিদের মধ্যে যারা মানবাধিকার কামী, তারাও কিন্তু ইসরায়েলের এই নীতিকে কিন্তু তারা সমর্থন করছে না। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে ইহুদি ধর্ম এবং ইহুদিবাদ কিন্তু আলাদা জিনিস। ইহুদি ধর্মের যারা অনুসারী, তারা কিন্তু মানবাধিকারের পক্ষে কিন্তু অনেকেই আজকের এই ইস্যুতে, গাজায় যে ইসরায়েলের হামলা, সেটার বিরুদ্ধে কিন্তু তারা আওয়াজ তুলেছে। এটা শুধুমাত্র আমেরিকাতে কিন্তু তাই নয়, এটা কিন্তু সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা খুব সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে, আমি আজকে ইসরায়েলের একটা পত্রিকায় ফক্স টেলিভিশনের একটা জনমত জরিপ দেখছিলাম, যেখানে বলা হচ্ছিল যে ডেমোক্রেট পার্টির অধিকাংশই কিন্তু মানে অলমোস্ট সংখ্যাগরিষ্ঠ এখন ইসরায়েলের প্রতি যে নীতি, এই নীতিটা কিন্তু সমর্থন করছে না। এই যে মানুষের প্রতি গোলাবর্ষণ, মানবাধিকারের বিরুদ্ধে তাদেরকে অস্ত্র সরবরাহ, অথবা যে নীতিটি আমেরিকা অনুসরণ করা হচ্ছে, তার কিন্তু বিরোধিতা করছে। এটা একটা নতুন দিক। একসময় কিন্তু আমেরিকানরা একতরফা ভাবে ইসরায়েলের নীতিকে সমর্থন করতো, এটা রাষ্ট্রীয় পর্যায়ে, নেতৃত্ব পর্যায়ে এবং এর সাথে জনগণ পর্যায়ে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে প্রথম দিকে কিন্তু ইসরায়েলের প্রতি সমর্থন জানানো হলেও পরবর্তী পর্যায়ে কিন্তু এই নীতি থেকে কিছুটা ভারসাম্যের দিকে চলে আসছে। অন্যদিকে আমরা আপনার কাছ থেকে আরো জানতে চাইবো। তো সকাল থেকে যে প্রোগ্রামটা হয়ে গেল, সেটার একটা ফুটেজ আপনাদেরকে দেখাই। সেটা আমি ভিডিওটা ওইভাবে পাইনি দেখে, কিছুটা স্টিল ফটোগ্রাফির উপরেই আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে প্রথম দিক থেকে প্রচুর গ্যাদারিং ছিল, বৃষ্টির জন্য কিছুটা ব্যাহত হয়েছে। একটু আমরা ফুটেজগুলো দেখে আসি, তারপর আবার হামিদ ভাইয়ের কাছে আসবো। জি। জড়তার ঘুম ভাঙা
কে দিল আজান আকসাত জেগে ওঠে শহীদি বাগান হেসে ওঠে থাক থাকে সাহসের ফুল সে ফুলের খুনে রাঙে আকসার ধুল জড়তার ঘুম ভাঙা কে দিল আজান আকসাত জেগে ওঠে শহীদি বাগান হেসে ওঠে থাক থাকে সাহসের ফুল সে ফুলের খুনে রাঙে আকসার ধুল আকসার ধুল আল আকসা আল আকসা আল আকসা বদরের ঘ্রাণ মাখা রমাদান দিনে আকসার মুজাহিদ অনুপমরিনে বেঁধে নেয় আমাদের রইছে খানে পতাকায় শোভিত যে আল্লাহ রাসূল সে ফুলের খুনে রাঙে আকসার ধুল আকসার ধুল আল আকসা আল আকসা আল আকসা আয়া সোফিয়ার পরে আকসার মাটি সোহাদার সুধা পিয়ে হবে পরিপাটি থামবে না এ মিছিল বারুদের মুখে ঈমানের শাখা মূল হবে আরো খাঁটি যে আমি একটু বেশ হামিদ হোসেন আজাদ ভাই আপনার কাছে একটু জিজ্ঞেস করব যে সাংবাদিক মাসুম খলিল যেটা বলছিলেন যে আগের সিনারিও থেকে এখন সিনারিও একটা পরিবর্তন দৃশ্যমান আমরা যদি সিম্পলি দেখি যে এক সময় আপনার গাজার সাথে আপনার মিশরের সীমান্ত বন্ধ ছিল হ্যাঁ তো সেই জায়গা থেকে কিন্তু এই ঘটনা পরে কিন্তু তারা অনেক সহযোগিতা করেছে তারপরে চীনের যদি কথা বলি তারপর যদি আমরা রাশিয়ার কথা বলি তারা এই ইস্যুতে সবসময় নীরব ছিল কিন্তু আমি এখানে লক্ষ্য করছি তারা একটা দৃশ্যমান তার একটা ভূমিকা নিয়েছে খোদ আমেরিকার মধ্যেও একটা পরিবর্তন প্লাস হচ্ছে যে এই যে ধরেন এই বিশাল গ্র্যান্ড র্যালির মধ্যে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে এই যে সহমর্মিতা এই জায়গার মধ্যে আপনি কি আশার দিক দেখতে পাচ্ছেন জি বেস্টার হামিদ আজাদ জাযাকাল্লাহু খাইরান এই পয়েন্টটা মাসুম ভাই খুব সুন্দরভাবেই এটা টাচ করেছেন আসলে এবারের এই যে ঘটনাটা এটা যেহেতু এটা মসজিদুল আকসা কেন্দ্রিক এই কারণে সমগ্র মুসলিম উম্মার হৃদয়ে কিন্তু এটা আঘাত এনেছে এবং একটা বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে গিয়েছে সকল পক্ষ থেকে যে মসজিদুল আকসার উপর আক্রমণ করলে এখানে কোনো রাজনীতি কাজ করে না রাজনীতি তারপরে বিভিন্ন ধরনের দলীয় বিভিন্ন ইন্টারেস্ট সবকিছুর ঊর্ধ্বে কিন্তু এখানে মানুষের যে ধর্মীয় অধিকার যেটা একটা পবিত্র ভূমির প্রতি আঘাত করার পরে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় কোনো স্থাপনার উপর আঘাত হানলে যেরকম এটার রিয়াকশন হয় এবং সকল ধর্মের মানুষ কিন্তু একসাথে এটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটা সুযোগ এবার হয়েছে এবং একটা কারণ এবার ঘটেছে এজন্য আমরা দেখেছি সব ধর্মের মানুষগুলো যারা বিদ্বেষের রাজনীতি করে যারা সংকীর্ণতার রাজনীতি করে এবং যারা মানবতা বিরোধী এই ধরনের লোক ছাড়া সকল পর্যায়ের লোকেরা কিন্তু এটার প্রতিবাদ করেছে এটা আমরা লক্ষ্য করেছি এবং এই কারণে দেশে দেশে কিন্তু
মানুষ প্রতিবাদের জন্য রাস্তায় নেমে এসেছে। এটা কিন্তু এই সরকারগুলো, চাইনিজ সরকার বলেন, রাশিয়ান সরকার বলেন, সারা দুনিয়ার বিভিন্ন দেশের সরকারগুলো দেখেছে যে এই বিষয়টা নিয়ে কিন্তু এখন তাদের জনগণের মধ্যে এটার বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টি হয়ে গিয়েছে। এই জন্য কোন সরকার এটাকে অস্বীকার করতে পারেনি অথবা এটাকে অ্যাভয়েড করতে পারেনি। এতে করে বোঝা যাচ্ছে যে আসলে মানবতার বিষয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, তাহলে আমরা ধর্ম, বর্ণ এবং রাজনীতি নির্বিশেষে মানুষের জন্য কাজ করতে পারি। তো এই জন্য আমাদের তো ইসলামের মৌলিক যে আহ্বানটা, সেটা হচ্ছে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান। সেই আহ্বানটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার আহ্বান। সে আহ্বান হচ্ছে সকল ধরনের মানুষের কল্যাণ প্রতিষ্ঠার আহ্বান। এই জন্য একটু আগে যে ডক্টর নজরুল ভাই বললেন, এখানে ইহুদিরা যারা, এই ইহুদিরা কিন্তু হচ্ছে একটা ধর্মীয় গ্রুপ, যারা ইহুদি ধর্মে বিশ্বাস করে এবং ইহুদি ধর্ম অনুসরণ করে, যারা আমরা বলি যারা প্র্যাকটিসিং ইহুদি, তারা কিন্তু বলছে আমরা এক রাষ্ট্রের সমাধান চাই, হ্যাঁ, ওয়ান স্টেট সলিউশন, নট টু স্টেট সলিউশন। তার মানে কি, তারা ওয়ান স্টেট সলিউশন এই জন্য চায় যে ওয়ান স্টেট হওয়ার পরে, টু স্টেট সলিউশন হলে কিন্তু বিবাদটা থেকে যাবে, বিরোধটা থেকে যাবে, সংকীর্ণতা থেকে যাবে। কিন্তু ওয়ান স্টেট সলিউশন হওয়ার পর যদি সেখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, সেখানে তাদের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু দুইটা রাষ্ট্র হওয়ার কোনো দরকার নেই। এবং এটাই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। মদিনায় যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কিন্তু ইহুদি, খ্রিস্টান এবং যারা কোনো ধর্মে বিশ্বাস করে না তারা, প্লাস যারা এমনকি শিরক করত, তারা পর্যন্ত সকলের কিন্তু মানবিক নিরাপত্তা, মানবিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এই ইহুদি ধর্মের অনুসারী যারা, তারা এটা কিন্তু ভালো করেই জানে যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকলেও ইসলামী প্রিন্সিপাল অথবা গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে যদি একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে তারা তাদের শান্তি পাবে, তারা তাদের অধিকার ফিরে পাবে, তারা তাদের মানবিক মর্যাদা ফিরে পাবে। তো এইবারের ঘটনাটা কিন্তু এই মানবিক মর্যাদার পক্ষে, মানবিক মূল্যবোধের পক্ষে, মানবিক অধিকারের পক্ষে কিন্তু একটা ঐক্যের ডাক দিয়েছে এবং ঐক্য প্রতিষ্ঠার একটা সুযোগ করে দিয়েছে বলেই আমার বিশ্বাস। জাযাকাল্লাহ, অনেক সুন্দর বলেছেন, অনেক সুন্দর কথা বলেছেন। এখন আরেকটা পয়েন্ট বলতে চাই, এটার সাথে সাথে কিন্তু আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি, which is very significant, সেটা হচ্ছে সারা দুনিয়ায় কিন্তু দ্য ইয়াং জেনারেশনের মধ্যে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। আপনি যতগুলো র্যালি হচ্ছে, এই সকল র্যালিতে দেখবেন 60 to 70%, আমরা লন্ডনে দেখতে 60 to 70% কিন্তু বিলো 40, which is a significant development। এবং আমার বিশ্বাস এটাও কিন্তু সকল দেশের রাষ্ট্রপ্রধানদের বা রাষ্ট্রনায়কদের কিন্তু রাষ্ট্রনায়কদের মধ্যে কিন্তু একটা নতুন ধরনের চিন্তার উদ্রেক ঘটিয়েছে। আপনি এত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন। আমি মধ্যে আমাকে যারা ফলো করে, আমি সেদিন দেখলাম আমার পেজে 2,78,000 ফলোয়ার, তার মধ্যে মোর দেন 60% হচ্ছেন 25 থেকে 30, তো 25 প্লাস মাইনাস, কেউ 23, 22। তার মানে আমরা যে আলোচনা করছি তারা কিন্তু এর ব্যাপারে সচেতন, তারা জানতে চায়। এটা কিন্তু খুবই আশার দিক, খুবই আশার দিক। আমি একটু ডক্টর নজরুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাদের আলোচনাগুলো? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি তো আপনার, আমি জানি আপনার কাজের বড় একটি জায়গা জুড়ে ইয়াং জেনারেশন, যার জন্য আমি আপনাকে আবার একটু লিঙ্ক করেছি, কারণ আপনার কষ্ট হচ্ছে আমি জানি। আপনি একটু বলবেন যে এই জায়গাটায় আমরা কতটা আশান্বিত হতে পারি, এই যে আজকে র্যালিটা হলো, প্লাস হচ্ছে যে আমেরিকা পরের জেনারেশনের ব্যাপারে আমরা মানে একটু যদি আপনি বলেন। জি 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 ভাই, তো এর আগে আমি ওই হামিদ ভাইয়ের যে ওই যে ওয়ান স্টেট ভার্সেস সলিউশন যেটা, এই নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে টু স্টেট সলিউশন উইল নট সার্ভাইভ। ওয়াই নট? আনলেস দেয়ার ইজ ওয়ান কন্ডিশন ইজ ফুলফিল। আচ্ছা, সেই কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে 1947 থেকে যে সমস্ত জায়গাগুলো অকুপাই করে আছে, সবগুলোর জন্য কিন্তু হাজারো ইউএন রেজুলেশন হয়ে গেছে, ছেড়ে দাও, কিন্তু আজ পর্যন্ত ছেড়ে দেয়নি ইসরায়েল। কেন ছেড়ে দেয়নি? তাদের কাছে পাওয়ার আছে। তো আমরা মনে করি টু স্টেট সলিউশন উইল ওয়ার্ক অনলি যদি ইসরায়েলকে ডিজার্ম করা যায়,
তার কোনো আর্মারি থাকবে না, তার কোনো উইপন থাকবে না, লাইক দ্য প্যালেস্টিনিয়ান। তখন যদি দুটো স্টেট করা যায় তাহলে এটা সম্ভব। কিন্তু ইসরায়েলকে আর্ম দিয়ে টু স্টেট সলিউশন কোনোদিন সমাধান হবে না বলে আমার বিশ্বাস। কারণ তার শক্তি থাকার কারণে সে বরাবরই অস্বীকার করে যাচ্ছে যে ইউএন রেজলিউশন যতই হচ্ছে কোনোটাকে সে কিন্তু অ্যাপ্রুভ করেনি, অ্যাপ্রুভ করলেও সে মানেনি। এটা হচ্ছে আমার টু সেন্স ইন রিগার্ড টু দ্য টু স্টেট সলিউশন। আচ্ছা, ইয়াং জেনারেশনটা টু বি অনেস্ট, এখানকার ছেলেমেয়েরা যারা, আমি কথাটা কিভাবে প্লেস করব, আমরা অনেক সময় ইনিয়ে বিনিয়ে কিছু কথা বলার চেষ্টা করি আমাদের দেশ থেকে যারা বর্ন অ্যান্ড ব্রড আপ, কিন্তু এরা স্টেট ফরওয়ার্ড। এখানকার যে বাচ্চাগুলো তারা জানে যে এটা একটা অন্যায়, দেয়ারফর তারা কোনো অবস্থাতে এটাকে স্বীকার করবে না। এবং আমি দু একটা ক্ষেত্রে চেষ্টা করি তাদেরকে এদিক সেদিক করে বলার, কিন্তু তারা স্ট্রেটও আমাকে বলে। তো এই দেশের পোলাপাইনগুলো যখন মেসেজটা পায় এবং তারা যদি এই হিস্ট্রিটা ভালো করে জানে, এদেরকে আসলে চাপিয়ে রাখার কোনো স্কোপ নাই। আর এই কারণে আমি মনে করি আমরা যারা মোটামুটি একটা পর্যায়ে এসে গেছি, আমাদের উচিত এই হিস্ট্রিটা তাদের কাছে পৌঁছে দেওয়া। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে মাঝে মাঝে এগুলো আলাপ করি। সুতরাং কিছু কিছু জায়গায় আছে যে বাচ্চারা হয়তো এটা জানে না, কিন্তু যারা জানে তারা এটাতে স্বেচ্ছা অংশগ্রহণ করে। আজকে যারা আসছে তাদের অনেকেই আই ওয়াজ সারপ্রাইজ যে এত ছোট বাচ্চা, বাংলাদেশি অনেক আসছে। সুতরাং আমি মনে করি এদের ভিতরে একটা জাগরণ আসছে বলে আমি মনে করি আর কি। জাজাকাল্লাহ, খুবই সুন্দর বলেছেন, খুবই সুন্দর বলেছেন। আমি আর্লিতে যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে কিছু ফুটেজ আবার শেয়ার করি আপনাদেরকে। দর্শক, আমরা আপনাদেরকে শুরুতে যে গ্যাদারিংগুলো হচ্ছে সেখানে আরেকটু ফুটেজ আমরা দেখাচ্ছি, লাইভ ফুটেজ। জি, একটু দেখুন আপনারা। Occupation is a crime. দেখেন, বিভিন্ন ধর্ম, দল, মত, পথের সকল সেগমেন্টের লোকজনই কিন্তু উপস্থিতিটা ছিল, এবং তারা যেভাবে ফ্রি ফ্রি প্যালেস্টাইন যেভাবে স্লোগান দিচ্ছিল, এটা আপনার ওয়াশিংটন ডিসি যেই জায়গাটা বিশ্বের চোখ, যেই জায়গাটায়, সেখান থেকে কিন্তু এই আওয়াজটা ওঠা, এটা অনেক বড় একটা বিষয়, অনেক বড় বিষয়। আমি একটু মাসুম খলিল আপনাকে জিজ্ঞেস করব, সেটি হচ্ছে যে এবারে যে যুদ্ধটা শুরু হলো এটা কিন্তু একদম অনাকাঙ্ক্ষিত, মানে আমরা কেউ ভাবিনি। মানে যেমন আপনার রমজান যাচ্ছে, রোজ আমরা ফুটেজগুলো দেখতে পাচ্ছি, আলাকসান এই ফুটেজগুলো আসতেছিল কিন্তু নিউজ মিডিয়াতে, যে তারা একসাথে বসে ইফতার করতেছে, তারাবি পড়ছে। হঠাৎ করে শেষের দিকে সে একটা টেনশন, এবং আপনি যেটা বললেন যে তাদের একটি জায়গাকে তারা যে মানে দখল করলো, একটা এরিয়াকে, পাশাপাশি মানে এই যে শেষের দিকে এসে মসজিদ আল আকসা যেভাবে হঠাৎ করে আক্রমণ করা, এবং বোঝা যাচ্ছে যে এটা নেতানিয়াহু একটা যুদ্ধ চাপিয়ে দিলেন। দেওয়ার পরে তাদের ধারণা ছিল যে হামাস ছোট্ট একটা ভূখণ্ড গাজা, এইবার তারা তাদের পরাস্ত করবে। প্রথমে উপর থেকে বোম্বিং করলো, এবং পরবর্তী তারা কিন্তু বললো যে আমরা ফিল্ড অপারেশনে যাব। কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, আগের যুদ্ধ দেখা গেল যে আপনার ইসরায়েলের সেনাপ্রধান পদত্যাগ করলেন যুদ্ধের পরে। এই যুদ্ধের মধ্যে আমার যখন তার রকেট ছুড়ে মারছিল, আমার কাছে মনে হচ্ছিল যে এই যুদ্ধের পরে আর কে পদত্যাগ করে, মাসুম ভাই, আমার এটা মনে হচ্ছিল।
এবং দেখেন মোসাদের চিফ পদত্যাগ করেছে বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যুদ্ধ এবং আগের যুদ্ধের মধ্যে আপনার মানে বেসিক কোন জায়গাটা পার্থক্য আপনার কাছে মনে হয়েছে একটু বলবেন? আপনি তো এগুলোকে নিবিড়ভাবে দেখেন। জি মাসুম খুরশিদ। আপনি রাইটলি বলেছেন যে এই যুদ্ধ এবং অতীতের যুদ্ধের মধ্যে একটা পার্থক্য যেন দেখা যাচ্ছে। এই যুদ্ধটা ঠিকই আছে, নেতানিয়াহুর একটা ব্যক্তিগত এজেন্ডা আছে। আপনি জানেন 2 বছরের মধ্যে 4 বার ইলেকশন হয়েছে ইসরায়েলে, কিন্তু কোনো টেকসই সরকার গঠন করা সম্ভব হয়নি। নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু দুর্নীতির মামলা চলছে, যে কোনো সময় উনি গ্রেপ্তার হতে পারেন, জেলে যেতে পারেন এবং দীর্ঘমেয়াদী শাস্তি হতে পারে। এই খড়গ থেকে রক্ষা পাওয়ার জন্য উস্কানিমূলক ভাবেই কিন্তু শেখ জারাতে যে ফিলিস্তিনিদের উৎখাত করার যে বিষয়টা, এটা কিন্তু 1970 সালের আইন ইসরায়েলের। সে আইনটি এতদিন পর্যন্ত কিন্তু কার্যকর করা হলো না। ঠিক এই সময়ে কার্যকর করা হলো যখন রমজান মাস চলছে এবং মসজিদুল আকসায় 70,000 মুসল্লি যখন নামাজ পড়তেছে শবে কদরের দিন, ওই দিন ওখানে যে অ্যাটাক করা, এটা সবগুলোই কিন্তু উস্কানিমূলক। এবং তারা যেটা ধারণা করেছিল সেটা হচ্ছে এবার গাজার উপরে একটা অ্যাটাক চালিয়ে তাদের হামাসকে এবং ইসলামিক জেহাদ যারা প্রতিরোধ সংগঠন আছে তাদের উপর বড় ধরনের একটা বিজয় লাভ করবে এবং এই বিজয়টাকে কাজে লাগিয়ে নেতানিয়াহু তার রাজনৈতিক এজেন্ডা হাসিল করবে এবং একটা সরকার গঠনের মতো ম্যান্ডেট তারা উগ্রপন্থী যে দলগুলো আছে তাদের কাছ থেকে পাবে, যারা এতদিন পর্যন্ত নেতানিয়াহুর ব্যাপারে কিছুটা দ্বিমত পোষণ করছিল বলেই সরকার গঠন করতে পারছিল না। কিন্তু বাস্তবে যেটা হলো সেটা হচ্ছে কি, আসলে এটা মানে হিতে বিপরীত যেটা বলা হয় আর কি, নেতানিয়াহুর সাইড থেকে ঠিক তার উল্টো রেজাল্টই হয়েছে। আপনি রাইটলি বলেছেন যে এবারের যুদ্ধে হামাসের যে বিজয়টা, এই বিজয়ের কিন্তু অনেকগুলো দিক আছে। একটা দিক তো পরিষ্কার দেখা গেল যে হচ্ছে মোসাদের প্রধান পদত্যাগ করলেন ব্যর্থতার কারণে। আরেকটা দিক হচ্ছে এতদিন পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিনিধি হিসেবে যে পিএলওর নেতৃত্ব, যারা আপোষকামী নেতৃত্ব, পশ্চিম তীরের যারা পিএলও ফিলিস্তিন কর্তৃপক্ষ আছে তাদেরকে কিন্তু মনে করা হতো, কিন্তু বাস্তবে যেটা দেখা গেছে সেটা হচ্ছে ফিলিস্তিনের অলমোস্ট প্রায় 90-95% মানুষ কিন্তু এই প্রতিরোধ আন্দোলন হামাসকে, ইসলামিক জেহাদকে, তাদেরকে কিন্তু সমর্থন করে। আরেকটা বিষয় হচ্ছে এতদিন পর্যন্ত আমরা মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে মোটা দাগে 3টা বলয়ে বড়ভাবে বিভাজন দেখছিলাম। একদিকে ছিল হচ্ছে ইরান এবং তার মিত্ররা, অন্যদিকে তুরস্কের নেতৃত্বে মধ্যপন্থী রাষ্ট্রগুলোর একটা গ্রুপ, আরেকদিকে আমরা সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় কিছু দেশ যারা আসলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগগুলো নিচ্ছিল। কিন্তু এই গাজার যে যুদ্ধটা, এই গাজার যুদ্ধে শুধুমাত্র ইসরায়েল এই যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে এমনটা কিন্তু না, একই সাথে কিন্তু যেসব আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছিল এবং ফিলিস্তিনি যে কস্ট আছে, ফিলিস্তিনের কজ, আল আকসার কজ, এগুলোকে পাশে সরিয়ে রেখে তারা দ্বিপাক্ষিক ভাবে যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছিল, সেই বিষয়টা কিন্তু এখন তাদের জনগণের বিরোধিতার কারণে তারা ওখান থেকে বেশ খানিকটা কিন্তু সরে আসছে। যেমন এই ব্যাপারে সবচেয়ে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছিল কিন্তু মোহাম্মদ বিন জায়েদের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত। আজকে সংযুক্ত আরব আমিরাতকে কিন্তু মধ্যপ্রাচ্যে আমরা অনেকটা একঘরে দেখতে পাচ্ছি। এই যে মেরুকরণটা, এই মেরুকরণটা শুধুমাত্র ফিলিস্তিনের ভেতরে সীমাবদ্ধ না, একদিকে হচ্ছে হামাসের জয়ের কারণে ইসরায়েলের যে দম্ভ অহংকার, যেটা মনে করা হচ্ছিল ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের এক আঞ্চলিক একক আধিপত্যকারী একটা শক্তিতে পরিণত হবে, সেই শক্তিটা এই যে গাজা 2 লক্ষ মানে 2 মিলিয়ন জনগণের 2-2.5 লক্ষ মানুষের যে প্রতিরোধ আন্দোলন, এর মধ্যে কিন্তু টিকতে পারে না। তার মানে তাদের যে অহংকার, শক্তির অহংকার, সেটা কিন্তু গুড়িয়ে গেছে। যেমন যে ফিলিস্তিনি গাজার মুজাহিদরা প্রথম যে 7টা রকেট তারা নিক্ষেপ করে, এর মধ্যে 6টাই কিন্তু টার্গেটে চলে যায়। তাদের যে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু প্রতিরোধ করতে পারে নাই। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, এই ঘটনাটা এমন একটা ব্যতিক্রমী যুদ্ধ যেটা শুধুমাত্র ফিলিস্তিনের অবস্থা পরিবর্তন করে নাই, এটা মধ্যপ্রাচ্যের অবস্থা পরিবর্তন করেছে। এমনকি আমি বলবো যে বিশ্ব ব্যবস্থা যেটা আছে সেই জায়গাটাতে কিন্তু একটা বড় বড় পরিবর্তন আনছে। যেটা আপনি উল্লেখ করেছিলেন যে এই প্রথমবারের মতো বিশ্ব পরাশক্তি যেগুলো আছে এর মধ্যে স্পষ্ট কিন্তু আমরা বিভাজন দেখতে পাচ্ছি। যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে ইসরায়েলের হামলার নিন্দা করার প্রস্তাব আসছিল, তখন আমেরিকা ভেটো দিয়েছে, কিন্তু এটার পক্ষে খুব শক্ত অবস্থান নিয়েছিল হচ্ছে রাশিয়া এবং চীন, যেটা অতীতে আমরা কোনো সময় দেখি নাই। এমনকি এই যুদ্ধ বিরতিতে যখন ইসরায়েল বাধ্য হয়, তার আগে কিন্তু রাশিয়া চরমভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে এটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু এটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে
এটা বিশ্ব ব্যবস্থার জন্য একটা বড় ধরনের হুমকি হবে। আমরা দেখতেই পাচ্ছিলাম এর সাথে কিন্তু হিজবুল্লাহ জড়িত হয়ে যাচ্ছিল, এর সাথে যে তুরস্কের নেতৃত্বাধীন মধ্যপন্থী যে মুসলিম রাষ্ট্রগুলো ছিল তারা ওরা একটি ভূমিকা নিচ্ছিল। তার মানে হচ্ছে এই গাজার যুদ্ধটা একটা সিদ্ধান্তকারী যুদ্ধ হয়ে গেছে বলে মনে হয়। 2021 সালে হচ্ছে একটা সূচনা। এই সূচনার আরেকটা বড় হচ্ছে মধ্যপ্রাচ্য ব্যাপী যে ইসলামিক মুভমেন্ট যেগুলো ছিল, যারা আসলে মুসলমানদের একটা প্রতিনিধিত্ব ছিল বড় ধরনের, তারা কিন্তু রাষ্ট্রীয় শক্তির দ্বারা বড় ধরনের একটা চাপের মধ্যে ছিল। সেই চাপটাও কিন্তু বেশ খানিকটা কমে যাচ্ছে। যেমন আপনি উল্লেখ করলেন হচ্ছে মিশর এবার হামাসকে কিন্তু বেশ সহযোগিতা করেছে এবং রাফা স্কোয়াডটা খুলে দিয়েছে, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে এবং অন্যান্য মানবিক সহযোগিতা গুলো দিয়েছে। এটা কিন্তু আমরা 1 বছর আগেও দেখতে পাচ্ছিলাম না। এই পরিবর্তনটা আমার মনে হয় একটা বড় পরিবর্তন। এখানে আরেকটি পরিবর্তন যেটা, যে হামাস আপনি জানেন যে তারা সুন্নি মুসলমান আমাদের ধারার, আর হেজবুল্লাহ কিন্তু শিয়া। তো সাধারণত ইরানের কিন্তু হেজবুল্লাহ দিকে তাদের কিন্তু সাপোর্ট বলেন, তাদের যে প্রকাশ্যে তাদের সহযোগিতার জায়গাটা, কিন্তু এই প্রথম দেখা যাচ্ছে যে হামাসের সাথে ইরানের যে একদম মানে সহযোগিতা, যে ওপেন যে জায়গাটা তৈরি হয়েছে, এটাও কিন্তু চোখে পড়ার মতো। জি মাসুম খলিল। এটা ঐক্যের পয়েন্টটা হচ্ছে একটাই, যেটা আপনি উল্লেখ করেছিলেন মসজিদুল আকসা। মসজিদুল আকসার ব্যাপারে কিন্তু শিয়া সুন্নি কারো কোনো ধরনের বিরোধ নাই। এই মসজিদুল আকসার কর্তৃত্বটা এটার মুসলমানদের মধ্যে 1000 বছর ধরে ছিল। এই যে অবৈধভাবে কিন্তু ইসরায়েল এই জায়গাটা দখল করে রাখছে, এই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ঐক্যের একটা সূত্র, যে সূত্রটাকে মধ্যপ্রাচ্যের কয়েকটা রাষ্ট্র শক্তি চাইছিল যে সাইড লাইনে রেখে মুসলমানদেরকে অন্যদিকে চলে যাবে, তাদের নিরাপত্তার কথা বলে ইসরায়েলের সাথে সম্পর্ক করবে, অন্যদিকে অন্য মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একটা শত্রুতা তৈরি হবে। এই যে প্রবণতা, এই যে প্রচেষ্টা, এটা কিন্তু ব্যর্থ হয়ে গেছে এবার। জি জি, আমি একটু বেশ হামিদ হোসেন আপনাকে যেতে চাই। আপনি কি এটা মনে করেন এই যে ধরেন এই যুদ্ধ শুরু হওয়ার আগে মানে হামাসকে আমরা দুর্বল ভাবতাম, যুদ্ধ শুরুর আগে যেভাবে আরব দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য উঠে পড়ে লেগে যাওয়া, এবং এই যুদ্ধটা শুরু হওয়ার পরে যেভাবে আমরা দেখলাম যে একটা মানে $300 একটা ছোট্ট একটা রকেটের এগেনস্টে তাদের লাখ লাখ ডলার আয়রন ড্রোন ইউজ করছে, এবং যদি অর্থনৈতিক ক্ষতির কথা বলা হয় তাহলে ইসরায়েল হিউজ ক্ষতি। এই জায়গাটা আপনি কিভাবে চিন্তা করেন যে এই সবকিছু কিভাবে মানে কোথায় যাচ্ছে জিনিসটা? জি হামিদ ভাই। আসলে এই মানে আমাদের মাসুম ভাই আপনার আগের কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন, এবারের যুদ্ধের কেন্দ্রবিন্দুটা কিন্তু একটু এটা ইট ইজ নট পলিটিক্যাল, এটা পলিটিক্যাল ছিল না, এটা ছিল আধ্যাত্মিক, এটা ছিল মানবিক, এটা ছিল মূল্যবোধ কেন্দ্রিক। এবং হামাস এবং মুসলিম উম্মার যে রেসপন্সটা, this is more connected to iman than anything else. হ্যাঁ, এবং আমরা সকলেই জানি, আমরা যারা বিশ্বাসী আমরা সকলেই জানি, যারা ইমানের বলে বলিয়ান হয়ে সত্যের জন্য সংগ্রাম করবে তাদেরকে কিন্তু কোনো দুনিয়াবি অস্ত্র বা এই অর্থ তাদের পরাজিত করতে পারবে না। আমি জানি না আপনার দেখার সুযোগ হয়েছে কিনা, আমরা যেহেতু সেখানে মানবিক সাহায্যের জন্য কাজ করছি এবং যুদ্ধ চলা অবস্থায় আমাদেরকে সেখানে ফিলিস্তিনি যারা রিফিউজি হয়ে গেছে, যারা প্রায় 70,000-এর উপরে লোক এই বিভিন্ন আনরোয়া পরিচালিত স্কুলে রিফিউজি হয়েছে, সেখানে তাদের খাদ্য সরবরাহ, তাদের মেডিসিন দেওয়া, তাদের পানি সরবরাহ, এই সমস্ত কাজগুলো করতে হয়েছে। এগুলো করতে গিয়ে তাদের সাথে সরাসরি অনেক যোগাযোগ আমাদের করতে হয়েছে। তাদের যে সাহস আমি দেখেছি, এবং সেখান থেকেই আমাকে একজনে একটা ডকুমেন্টারি পাঠালো, এগুলো কোনো ফিল্ম না, ডকুমেন্টারি, বাস্তব জীবন, 5 ব্রোকেন ক্যামেরা। আমি জানি না সাইফুল্লাহ ভাই আপনি দেখার সুযোগ হয়েছে না হলে দেখার জন্য আহ্বান জানাবো। সেখানে মানে একটা ফ্যামিলি মানে তারা তাদের জীবনটা কিভাবে গড়ে উঠছে, তারা তাদের ছেলে সন্তানদেরকে কিভাবে গড়ে তুলছে যুদ্ধের মধ্যেও, তার একটা পূর্ণ চিত্র ফুটে উঠেছে। এবং এই চিত্রের মধ্যে আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে তারা কিন্তু 1 নম্বর হচ্ছে তারা তাদের ঈমান সংরক্ষণের জন্য বদ্ধপরিকর। 2 নম্বর হচ্ছে তারা তাদের যে অধিকার, সেই অধিকার কিন্তু প্রতিষ্ঠার জন্য মানে যা কিছু যে ধরনের স্যাক্রিফাইসের দরকার হোক
এটা করার জন্য তারা তৈরি। শুধু তাই নয়, এই যে স্যাক্রিফাইসটা আমরা বলি, এই স্যাক্রিফাইস, আমরা কিন্তু যখন স্যাক্রিফাইসের কথা বলি তখন আমরা কিন্তু অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করি। হ্যাঁ, এই স্যাক্রিফাইস করতে হলে আমার জীবনের কি হবে, আমার সম্পদের কি হবে, আমার ছেলে সন্তানের কি হবে, আমার আত্মীয় পরিজনের কি হবে, আমার ফিউচারের কি হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারা কিন্তু তাদের জীবনটা যেটা হচ্ছে, তাদের ছেলে সন্তান, তাদের অধিকার, তাদের অতীত, তাদের ভবিষ্যৎ, তাদের সবকিছু কিন্তু একাকার হয়ে গেছে, সবকিছু একাকার হয়ে গেছে। তারা মনে করে আমি যদি এই অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আমার জীবন চলে যায়, আমার লস করার কিছু নেই, আমি শহীদ হয়ে গেলাম। আর যদি এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে যদি আমি বিজয়ী হই, তাহলে কিন্তু আমি শুধু আমার অধিকারকে প্রতিষ্ঠা করলাম না, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মানবতার জন্য অধিকারটাকে আমি প্রতিষ্ঠা করলাম। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি কিন্তু ইটসেলফ ইজ এ পাওয়ার, ইটসেলফ ইজ এ সোর্স অফ এনার্জি, ইটসেলফ ইজ এ সোর্স অফ কারেজ। এবং এই কারেজ নিয়ে যখন তারা সংগ্রাম করেছে, তখন কিন্তু আপনি চিন্তা করে দেখেন, ওরা ইসরায়েল কিন্তু অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে এবং আকাশপথে তাদের উপর আক্রমণ করছে। তাদের কাছে কিন্তু সেই ক্যাপাসিটি নেই। তারা কিন্তু আপনি দেখবেন না, কেউ কিন্তু লুকিয়ে পালিয়ে হাইড করে নাই, বরং তারা তাদের নিজেদের যা আছে, এবং এমনকি এই যে বিরাট হামলার বিরুদ্ধে, আপনার বিমান হামলার বিরুদ্ধে তারা কিন্তু স্টোন নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই শক্তিটা কিন্তু ইনার পাওয়ার। এটাকে আমরা আসলে এরকম ঘটনা যুগে যুগে বিভিন্ন সময় আরো হয়েছে। এটা কিন্তু আমরা আমাদের যে মানবিক যেই দিকটা এবং দুনিয়াবি যেই হিসাব নিকাশ, এই হিসাব নিকাশ নিয়ে কিন্তু এটা করা যাবে না। এজন্য আমরা আমাদের স্ক্রিপচারে, কোরআনে আমরা দেখি, মুমিনরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনের দিকে এগিয়ে যায়, তারা কিন্তু অলৌকিক সাহায্য পায়। হ্যাঁ, এবং তখন কিন্তু পার্সেন্টেজটা 1:4 হয়ে যায়। হ্যাঁ, এটা সমান সমান বা সংখ্যাধিক্য, এই সমস্ত ম্যাথমেটিক্সের কিন্তু হিসাব কিন্তু এখানে মিলে না। এবং এটার একটা বাস্তব প্রমাণ এবারের যুদ্ধে দেখা গিয়েছে, আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি। এবং আপনি ফিলিস্তিনিদের জীবন প্রবাহ যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে তারা কিন্তু সাহস পাচ্ছে, সেটা কিন্তু কোনো অস্ত্র বা অর্থ দিয়ে সাহস না। আমাদের মাসুম খলিল ভাই তাদের সংখ্যাটা উল্লেখ করছে, গাজার লোক সংখ্যা হচ্ছে 2 মিলিয়ন। হ্যাঁ, এবং এই 2 মিলিয়নের মধ্যে 2 মিলিয়নের সকলেই কিন্তু 2 মিলিয়নের মধ্যে আই থিঙ্ক নিয়ারলি 40% নিচে কিন্তু 14 বছর বা 14 বছরের নিচে। হ্যাঁ, তারপরে এরপরে যারা তাদের মধ্যে কিন্তু 60% উপরে, বিলো 40। তো এই যে বিশাল একটা ইয়াং জেনারেশন, এদের অন্তরে প্রত্যেকের অন্তরটা এক একটা বারুদের মতো হয়ে আছে। প্রত্যেকের অন্তরটা যে কোনো কিছু মোকাবেলা করার জন্য সাহসী হয়ে আছে। এই ধরনের একটা জাতিকে পরাজিত করা আসলে কারো পক্ষে সম্ভব না, এবং এই যুদ্ধ কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে। সবচেয়ে বড় বিষয় আমি যেটা বলবো, হ্যাঁ, আমি তো রাজনীতিবিদ না, আমি মনে করি এখানে মানবিকতার এবং মানবতার বিজয় হয়েছে। এবং মানবিক মূল্যবোধ নিয়ে যদি ইমানি শক্তিতে কেউ বলিয়ান হয়, তাহলে তারা সব সময় বিজয়ী হবে। এটা তার একটা প্রমাণ, এবং এটা ভবিষ্যতের জন্য, আমাদের জন্য এবং মানবতার জন্য এটা বিশাল একটা আশার বাণী বলে আমি মনে করি। খুবই সুন্দর বলেছেন। আমি লক্ষ্য করছি, হামাসের ওদের সামরিক শাখার একজন প্রভাবশালী নেতা, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, যাকে হত্যার হুমকি দিলেন, এবং তিনি বললেন যে আমি ইসরায়েলকে সময় দিলাম, আমি 1 ঘন্টা সময় দিলাম, এখন থেকে আমি হেঁটে গাজা থেকে আমার বাসায় যাব। ইসরায়েল থেকে গাজা কিন্তু তারা মুভ করতে কিন্তু 15 মিনিটও লাগে না, তারা যদি ডিসিশন নেয়। বলছে আমি হেঁটে বাসায় যাব, আমাকে পারলে তারা হত্যা করো। এটা কিন্তু সেই ইমানি ওই স্পৃহা ছাড়া, ওই জায়গাটায় পৌঁছা ছাড়া এটা কিন্তু সম্ভব না। এবং এখনো মনে আছে এর আগে যখন হিজবুল্লাহর সাথে দক্ষিণ লেবাননে যুদ্ধ শুরু, ইসরায়েলের সাধারণ মানুষ সিরিয়াতে চলে যাচ্ছে এবং যাচ্ছে, তা ইন্টারভিউ দিচ্ছে সাংবাদিকদের কাছে, পিছনে হিজবুল্লাহ আছে, তারা আমাদের বাড়ির লোক রক্ষা করবে। চিন্তা করা যায়, হিজবুল্লাহ আছে, হিজবুল্লাহ আমাদের দেশ প্রোটেক্ট করবে, আমরা নিরীহ, আমরা সিরিয়ায় শরণার্থী হয়ে যাচ্ছি। মাসুম ভাই, আপনি নিশ্চয়ই এগুলো খেয়াল আছে, আপনি একটু বলবেন জি এই বিষয়টা একটু? আসলে আমি
হামিদ ভাইয়ের কথাগুলো শুনছিলাম, উনি ইনার পাওয়ারের যে বিষয়টা বললেন, আসলে ইনার পাওয়ার আমরা বদর যুদ্ধে কিন্তু ইনার পাওয়ারে দেখছিলাম। আর এবারে যে হামাসের যুদ্ধটা, গাজার যে যুদ্ধ, এটা একেবারে ইনার পাওয়ারের প্রতিফলনেই আমরা কিন্তু চাক্ষুষ ভাবে দেখতে পেলাম হচ্ছে 1450 বছর পরে আবার। আর উনি খুব, যেহেতু গাজার উপরে কাজ করেছেন, তাদের জনসংখ্যা, তাদের মানুষের যে ইমানি চেতনা, তাদের মোটিভেশন, এগুলো খুব সুন্দরভাবে বলেছেন। তো যাই হোক, হিজবুল্লাহর বিষয়টা কিন্তু একই রকম। হিজবুল্লাহর যোদ্ধারা, এদের মোটিভেশন, হামাসের যোদ্ধাদের মোটিভেশন কিন্তু ইনার মোটিভেশনে। তারা মনে করে যে আমি যদি অধিকার প্রতিষ্ঠার জন্য, আমার ইমানের দাবি প্রতিষ্ঠার জন্য, আমার জাতিগত স্বার্থ রক্ষার জন্য, আমাদের মুসলিম উম্মার যে এজেন্ডা, এটা বাস্তবায়নের জন্য আমি লড়াই করে যাব। লড়াই করে যদি আমি মারা যাই তাহলে আমি শহীদ হলাম, সেটা আমার জন্য সাকসেস। আর লড়াই করে যদি অধিকার আদায় করতে পারি, সেটা কিন্তু আমার সফলতা। তার কাউন্টার যে শক্তিটা, এই শক্তির কিন্তু অবস্থাটা এটা না। যাই হোক, এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা কথা বলি, যেটা আমাদের ডক্টর নজরুল ভাই বলেছিলেন। সেটা হচ্ছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়। যদিও আপনার প্রশ্নটা এটার সাথে রিলেটেড না, এরপরে আমি বলি, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানটা একটা মৌলিক বিষয়। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, এটা মুসলিম রাষ্ট্রগুলোর অধিকাংশ এই কারণেই চাচ্ছে। এখন হচ্ছে ফিলিস্তিনিদের যে স্টেট হোকটা, তাদের যদি একটা সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে তাদের যাত্রাটা একটা কাঠামোগতভাবে এগুনোর কিন্তু একটা সুযোগ তৈরি হবে। কিন্তু ইসরায়েল যে ধরনের প্রস্তাব দিচ্ছে, সে ধরনের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কিন্তু কেউ চাচ্ছে না। ইসরায়েল বলতেছে যে ফিলিস্তিনিরা ডিজার্ম থাকবে, তাদের কোনো প্রতিরক্ষা বাহিনী থাকবে না, তাদের আকাশপথে, নৌপথে এবং স্থলভাগে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সার্বভৌম কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তো এই ধরনের চাচ্ছে, ঠিক এইরকম না, এটা হচ্ছে পূর্ণ সার্বভৌম একটা রাষ্ট্র কিন্তু চাচ্ছে ফিলিস্তিনিদের জন্য। এখন বিষয়টা হচ্ছে ইসরায়েলের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডের কারণে বলছেন যে নজরুল ভাই, না তাদের যে ঔদ্ধত্য, তাতে কিন্তু আরেকটা ফিলিস্তিন রাষ্ট্র যদি থাকে, তারা শান্তিতে থাকতে পারবে না। হ্যাঁ, এটা ঠিকই আছে, কিন্তু ডিজার্মের বিষয়টা যদি আমরা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ক্ষেত্রে ইসরায়েলের উপর চাপিয়ে দেই, তাহলে তারা যে যুক্তিটা কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে দেখায়, সেটা কিন্তু গ্রহণ করা হয়ে যেতে পারে। তবে আমার মনে হয় এই দুটোর মধ্যে একটা সমন্বয়টা এভাবে হতে পারে, সেটা হচ্ছে শক্তির ভারসাম্য যখন আসে, তখন কিন্তু আসলে ফিলিস্তিন রাষ্ট্র যখন স্বাধীনভাবে, এটা যদি ইসরায়েলের পাশেও থাকে, এরপরও কিন্তু এই ভারসাম্যটা, এই শক্তির উৎসটা কিন্তু এই তাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখবে। এখন আমরা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যেটা দেখতে পাই আর কি, যদি আমি একটু চিন্তা করি, সেটা হচ্ছে এখন হিজবুল্লাহ একেবারে হামাসের পাশে কিন্তু আছে। আর হিজবুল্লাহর পাশে ধরেন সিরিয়া হয়ে ইরান আছে। ইরান কিন্তু এই হিজবুল্লাহকে সহযোগিতা করতেছে। অন্যদিকে সুন্নি মুসলিম স্টেট যেগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু আমরা অদ্ভুত একটা মেরুকরণ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে তুরস্কের সাথে কিন্তু আমরা মিশরের একটা সমঝোতা দেখতে পাচ্ছি। অন্যদিকে ইসরায়েল মিশরকে কিন্তু একেবারে কন্টেইন করার জন্য, এদের যাতে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, এর জন্য তাদের যে ইকোনমিক লাইফ লাইন আছে দুটা, এই দুইটা জায়গায় কিন্তু আঘাত করছে। যেমন একটা হচ্ছে কি, নীল নদীর উজানে যে বাঁধ দেয়া ইথিওপিয়াতে, যেটা আমরা রেনেসা ড্যাম বলি, এটা দেয়া মানে হচ্ছে ইজিপ্টের কিন্তু কৃষির অলমোস্ট 95% হচ্ছে নীল নদীর উপর নির্ভরশীল। ওদের যে সুপেয় পানি, এটা কিন্তু নীল নদীর উপর নির্ভরশীল। এটার পানি যখন কাটেল করবে, তখন কিন্তু ইজিপ্ট অনেকটা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। অন্যদিকে তাদের প্রায় বার্ষিক 6 থেকে 7 বিলিয়ন ডলার আসে হচ্ছে সুয়েজ ক্যানেল থেকে। এখন ইসরায়েল এবং আরব আমিরাত মিলে যৌথ একটা প্রস্তাব দেওয়া হচ্ছে, সিনাইয়ের ভেতরে ইসরায়েলের উপর দিয়ে আরেকটা বিকল্প ক্যানেল হবে। তার মানে হচ্ছে ইজিপ্টকে অনেকটা গলা টিপে মারার মতো একটা পদক্ষেপ কিন্তু নিচ্ছে ইসরায়েলিরা। এর ফল যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত ইজিপ্ট যে সমঝোতার মাধ্যমে চলছিল, সেই রাস্তা থেকে কিন্তু আস্তে আস্তে সরে আসছে। এই ডেভেলপমেন্ট গুলো কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা বড় ইতিবাচক দিক। ট্রাম্পের শান্তি চুক্তির মাধ্যমে যেটা ফিলিস্তিনি এজেন্ডাকে পরিত্যাগ করার চেষ্টা করা হচ্ছিল, এখন সেটা কিন্তু অলমোস্ট আরবদের জন্য একটা অপরিহার্য একটা জিনিস হয়ে গেছে, তাদের রাষ্ট্রীয় অস্তিত্ব রক্ষার জন্য। আর ইসরায়েল যে নিরাপত্তা বিধান করবে না কোন মুসলিম রাষ্ট্রের, এই বিষয়টা কিন্তু একটা সার্বজনীন বিষয়ে পরিণত হয়ে গেছে। অনেক সুন্দর বলেছেন, অনেক সুন্দর বলেছেন। ডক্টর নজরুল ইসলাম ভাই, আপনি কি কথা বলার মতো পর্যায়ে আছেন? শুনতে পাচ্ছেন ডক্টর নজরুল ইসলাম ভাই? আচ্ছা, তিনি গাড়িতে আছেন, অসুবিধা নেই, পরে যদি যুক্ত হতে পারেন। অলরেডি কথা বলেছেন। তো মাসুম খলিল ভাই ঠিকই বলেছেন যে মানে এখন আসলে টোটাল এই যুদ্ধের পরে একটা সিনারিওর একটা দৃশ্যমান পরিবর্তন আমরা লক্ষ্য করছি, আলহামদুলিল্লাহ।
এর আগে যেটা হামিদ ভাই যেটা বলছিলেন যে আপনি তো মুনতাদা এইডের সিইও হিসাবে আছেন এবং এটা একটি মানে খুবই বড় কাজ আপনারা করছেন, বিশেষ করে গাজায় আপনারা অলরেডি মানবিক সাহায্যের জায়গাটা আপনারা ওপেন করেছেন। তো আপনি কিছু ফুটেজও আমাকে শেয়ার করেছিলেন, দৃশ্যগুলো এত ভালো লেগেছিল। তো আমি সেটাকে আমাদের এখন বাংলাদেশের খুবই জনপ্রিয় ক্ষুদে শিল্পী জায়মানুর, ওর একটি গান আছে ফিলিস্তিনে, ওই গানের উপর আমি ছবিগুলো দিয়েছি, একটু আমরা দেখে আসি যে যেটা মুনতাদা এইডস যে কাজগুলো করছে ফিলিস্তিনে, এটা খুবই উৎসবব্যঞ্জক। দেন আমরা আলোচনায় আসব। তো আমি ওইটা একটু দেখাচ্ছি যে এই মুহূর্তে গাজায় যে মানবিক পুনর্বাসনের কাজটা হচ্ছে সে বিষয়টাই। ভাবতে যখন বসি দু চোখ বুঝে, সান্ত্বনা সুখ পাইনি কোথাও খুঁজে, ফিলিস্তিনের ভাগ্যাহত অবুঝ শিশু আমি, সব হারিয়ে কাছে দিবস আমি, সব হারিয়ে কাছে দিবস আমি। তোমার আছে বসত ভিটে বাড়ি, আছে হরে খেলার পুতুল গাড়ি, আমার বলে নেই কিছু নেই আর, দুঃখ ছাড়া সস্তা কিংবা দামি। ভাবতে যখন বসে দু চোখ বুঝে, সান্ত্বনা সুখ পাইনি কোথাও খুঁজে, লেবাননের ভাগ্যাহত অবুঝ শিশু আমি, সব হারিয়ে কাছে দিবস আমি, সব হারিয়ে কাছে দিবস আমি। চোখে পানি ধরে রাখা যায় না। সুন্দর পিছনে মাসুম ভাই দেখেন, ছবিগুলো শেয়ার করেছেন হামিদ ভাই, মানে দেখে চোখে যে পানি চলে আসে। পিছনে দেখেন ভাঙার মধ্যে ভাঙা বাড়ির মধ্যে সামনে ওরা হাসতেছে। এই বাচ্চাগুলো মানে এইভাবে তারা যদি বড় হয়, সেটাকে ইমানের আলোকিত বলবো না। আমি আলহামদুলিল্লাহ মানে এই আজকে এই যে বড় গ্র্যান্ড র্যালির যারা আয়োজক, তার মধ্যে অন্যতম আয়োজক ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মোনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন ভাইকে যুক্ত করতে পারবো আশা করি ইনশাল্লাহ। তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। তো এই সিনারিওটার ব্যাপারে একটু যদি মাসুম ভাই আপনার মানে এটা একটু জানতে চাই। জি মাসুম ভাই। আসলে একটা জাতি যখন উদ্দীপ্ত হয় আর কি, তখন সে জাতিকে কোনোভাবেই দমিয়ে রাখা যায় না। যে ছবিগুলো আপনি দেখালেন, এটা হচ্ছে আসলে 2 মিলিয়ন গাজাবাসীর কথা বললেন, এবং তাদের যে ইয়াং জেনারেশনটা, সেটার উদ্দীপ্ত হওয়ার বিষয়। যেমন আমি আরেকটা দেখছিলাম, গাজার যে মানে বহুতল মিডিয়া ভবন, যেখানে এপি এবং আল জাজিরার অফিস ছিল, সেই ভবনটা যখন ভেঙে দেওয়া হয়, বিশাল সুউচ্চ ভবন, এই ভাঙা ভবনের সামনে ওই ভবনের মালিক তার 2 ছেলে মেয়েকে নিয়ে বলছিল যে আমার আজকে যে ভবনটা, এটা আল আকসার জন্য উৎসর্গ করলাম। তার মানে একেবারেই হতদরিদ্র থেকে শুরু করে ওখানকার অবস্থায় একেবারেই যারা অনেক সচ্ছল ব্যক্তি, সবাই একই ধরনের মোটিভেশনের মধ্যে কিন্তু আছে। তারা একজনের তার সহায় সম্পদ সমস্ত কিছু শেষ হয়ে গেল, এরপরও কিন্তু বলছেন না, এটা আমি আল আকসার জন্য, ফিলিস্তিনদের অধিকারের জন্য আমি উৎসর্গ করলাম। এই বিষয়টা অনেক বড় বিষয়। এই ইনার শক্তিটা, যেটা আমি ইনার শক্তি বলতে ইমানের যে ইনার শক্তি, এটা আমার কাছে খুব ভালো লাগছে যেটা হামিদ ভাই বলেছেন। এই শক্তিটা যতক্ষণ জাগরুক থাকবে, তখন ইসরায়েলের দম্ভ, ইসরায়েলের অহংকার কোনোভাবে কিন্তু কার্যকর হবে না। আপনি দেখেন
কদিন আগ পর্যন্ত কিন্তু মনে হচ্ছিল যে মধ্যপ্রাচ্যের পুরো এলাকা জুড়ে ইসরায়েলের নিরাপত্তা আশ্রয় মনে হয় চলে যাচ্ছে। আর সেই ইসরায়েল এত শক্তিমত্তার পরে ছোট একটা গাজা থেকে যে মানে প্রতিরোধ আক্রমণ গুলো করা হচ্ছে সেটার সামনে একেবারে অসহায় হয়ে গেছে। আজকে ইসরায়েলিরা কিন্তু, ইসরায়েলের নাগরিকরা আপনি জানেন অলমোস্ট 95% হচ্ছে দুইটা রাষ্ট্রের নাগরিক, তারা ইসরায়েলের নাগরিক, আবার যেসব রাষ্ট্র থেকে আসছে ওইসব রাষ্ট্রেরও কিন্তু নাগরিক। এই 11 দিনের যুদ্ধের পরে কিন্তু বহু ইসরায়েলি তাদের যে অন্য যে দেশের নাগরিক ওখানে কিন্তু চলে যাচ্ছে। বিমান চালু হওয়ার জন্য কিন্তু তারা, এয়ারপোর্ট চালু হওয়ার জন্য অপেক্ষা করতেছিল। এই যে নিরাপত্তাহীনতা, কারণ তাদের যে মোটিভেশনটা, সেই মোটিভেশন হচ্ছে সুখের মোটিভেশন। ইসরায়েল রাষ্ট্র যখন মানে তৈরি হয় তখনকার মোটিভেশন আর এখনকার মোটিভেশন কিন্তু এক না। যার কারণে এই হামাস যে যুদ্ধটা, এরকম যুদ্ধ যদি আরো 2-1 বার হয় তাহলে দেখা যাবে যে ইসরায়েলের ইহুদি জনসংখ্যা যারা আছে তারা এমনিতেই কিন্তু ইসরায়েল ছেড়ে চলে গেছে। তো ফলে এই যে নতুন সিনারিওটা, নতুন প্রবণতাটা, একদিকে গাজার মোটিভেশন, ফিলিস্তিনিদের মোটিভেশন, এমনকি তার আশপাশের আরব জনগণের মোটিভেশন, অন্যদিকে হচ্ছে ইসরায়েলিদের মোটিভেশন, দুটো কিন্তু একদম বিপরীতমুখী। এই সিনারিওটাই বলে দিচ্ছে হচ্ছে যে জিনিসটা আসলে মানে আয়াতুল্লাহ খামেনি, তারপরে হেনরি কিসিঞ্জার সহ এমনকি সিনবেতের সাবেক একজন প্রধানও বলছিলেন, বলছে আগামী জেনারেশনের জন্য আমরা ইসরায়েলকে দেখতে পাবো কিনা বিশ্ব মানচিত্রে, এই জন্য কিন্তু সন্দেহ প্রকাশ করেছে। এই সন্দেহ প্রকাশের পেছনে কিন্তু এই দুই মোটিভেশন কাজ করেছে। একদিকে হচ্ছে ফিলিস্তিনিদের মোটিভেশন, আরব মুসলিমদের মোটিভেশন, অন্যদিকে ইসরায়েলিদের মোটিভেশন, দুটো কিন্তু একেবারেই বিপরীতমুখী। এটাকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়। জি, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ ভাই, যারা এই বড় আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন। এবং দর্শক, আপনারা জানেন যে এই প্রোগ্রামটি ইউএস কাউন্সিল অফ মুসলিম অর্গানাইজেশন, এটি হচ্ছে মাদার অর্গানাইজেশন, এইটার আন্ডারে অনেকগুলো ইসলামী অর্গানাইজেশন আছে যারা সম্মিলিতভাবে এই আয়োজনটি করেছে। তার মধ্যে একটি বড় পার্ট ছিল মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। সে ডক্টর হারুন ভাই, আপনি এত কঠিন প্রোগ্রামের পরও যে জয়েন করেছেন, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার একটা বক্তব্যের আমরা স্টিল ছবি শেয়ার করতে পেরেছি, কিন্তু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আমার এখানে সাউন্ডটা অনেক কম হচ্ছে। জি, আমরা গাড়িতে, আপনি তো হাইওয়েতে, জি গাড়িতে আছেন। হ্যাঁ, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, পরিষ্কার করে শুনছি। আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে, অনেক মোবারকবাদ। আজকে র্যালির ব্যাপারে একটু যদি আমাদের বলেন, আজকে প্রোগ্রামের ব্যাপারে একটু আপনার প্রতিক্রিয়া যদি বলেন। জি, আজকের আয়োজনের ব্যাপারে। জি, আলহামদুলিল্লাহ। সো অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে আজকে আমাদের প্রোগ্রামটা অত্যন্ত সাকসেসফুল ভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের হোল ডে এখানে বৃষ্টি হওয়ার কথা ছিল ফ্রম গতকালকে রাত্র থেকেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য মেহেরবানি, যেটা শুকর আদায় করে শেষ করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক প্রোগ্রামের কিছুক্ষণ আগেই বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং প্রোগ্রামের শেষ দিকে সামান্য হালকা বৃষ্টি নেমেছে, কিন্তু আমরা যারা দেখলাম কঠিন ওয়েদার ভিতরে কোনো মানুষ ফিরে যায়নি। প্রত্যেক মানুষ বৃষ্টির ভিতরে পুরো প্রোগ্রাম শেষ করেছে। বৃষ্টির ভিতরে তারা মার্চ সম্পূর্ণ করে আমাদের প্রোগ্রাম শেষ করেছে। হাজার হাজার মানুষের সমাবেশ। আলহামদুলিল্লাহ, মানুষ তাদের অন্যায়ের বিরুদ্ধে, অবৈধ মানে ফিলিস্তিনিদের বসত বাড়ি, জমি দখল, সকল সেখানে এসে তাদের প্রতিবাদ জানিয়েছেন এবং তারা অবিলম্বে ইসরায়েলি অকুপেশন, দখলদারিত্ব বন্ধ করার জন্য দাবি জানিয়েছে। একই সাথে আমার ইউএস গভর্নমেন্টের কাছে মানুষ এ দাবি করেছে যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করার জন্য সাহায্য করা যাবে না। এই দাবি অত্যন্ত প্রকটভাবে আমাদের পার্টিসিপেন্টরা পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি আমেরিকার মুসলমানদের ভয়েস সারা দুনিয়ার কাছে পৌঁছবে এবং সারা দুনিয়ার মানুষ এই বিষয়ে পদক্ষেপ নেবে এই অসহায় মুসলিম মানুষগুলোকে হেফাজত করার জন্য। জাযাকাল্লাহ। আমি যদি একটা ফুটেজ আমাদের হাতে এসছে, আমি একটু দেখাই, সেখানে ভয়েজের ব্যাপার যেটা বলছিলেন একটু আমরা শেয়ার করি। জি, Yes, the truth has
prevail. And falsehood has been defeated. And the falsehood is supposed to be defeated. Now I want all of you, I'm holding you all of you at the back, front, side, raise your hands. Free, free. Free, free. Raise your hands. Every one of you raise your hands. Free, free. হারুন রশিদ ভাই, আমি একটু জিজ্ঞেস করবো আপনাকে যে আমরা প্রথমে যেটা লক্ষ্য করলাম যে ইউএস প্রেসিডেন্ট একটি অবস্থান ছিল ইসরায়েলের প্রতি একদম ব্লাইন্ড সাপোর্ট যেটাকে বলে, পরবর্তীতে এসে কিন্তু একটা অবস্থানের পরিবর্তন আমরা লক্ষ্য করি। তাহলে এই জাতীয় র্যালির পরে কি সেটা একটু প্রভাব বা নৈতিক একটা চাপ আসবে জনগণের পক্ষ থেকে এরকম একটি শোডাউনের পরে, সেটা আপনি কি মনে করেন? আমরা একটু নেটের প্রবলেম হচ্ছে, আমরা পেলে যুক্ত করব ইনশাল্লাহ, যে আমরা মেহমানের কাছ থেকে শুনবো। তো একটু হামিদ ভাই একটু যদি বলেন যে আপনাদের যে মুনতাদা 8 এর যে কাজটা কি হচ্ছে আপনার ফিলিস্তিনে, যে ফুটেজগুলো আমরা দেখালাম একটু আগে, সেটা ব্যাপারে আপনি একটু যদি জানান। থ্যাংক ইউ সাইফুল্লাহ মনসুর ভাই। আসলে এখন তো যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আসলে যারা যুদ্ধ করছে তাদের যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আর আমাদের যুদ্ধ শুরু হয়েছে আর কি সত্যিকার অর্থে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং আমার বিশ্বাস আমাদের মাসুম খলিল ভাই দেখেছেন, যে গত কয়েকদিন আগে ইউএন সিকিউরিটি কাউন্সিলে ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সির যিনি কমিশনার, তিনি যে বক্তব্য রেখেছেন, অত্যন্ত ডিটেইল এবং খুবই মানে হৃদয়স্পর্শী বক্তব্য রেখেছেন। এবং তিনি তার বক্তব্যে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে মানে সেখানে এই যে শেখ জাররার অধিবাসী মোহাম্মদ নামে একজনের সাথে কথা বলে কি ফিলিং পেয়েছেন, এবং তাদের স্কুলে মেজরিটি, আপনারা জানেন প্যালেস্টাইনে শিক্ষা বিশেষ করে স্কুলগুলো সবগুলো আনরাওয়াই মূলত পরিচালনা করে। আই থিঙ্ক মোর দ্যান 259 স্কুল সারাই রান করে। এই স্কুলগুলোর মধ্যেই এবার মনে হয় অ্যারাউন্ড 59, যদি আমি ভুল না হয়, স্কুল তারা রিফিউজি ক্যাম্পে পরিণত হয়েছিল আর কি। যারা রিফিউজি হয়েছিল তারা সবাই সেখানে এসেই আশ্রয় নিয়েছিল, আর অনেকে আত্মীয় স্বজনের দোকানে আশ্রয় নিয়েছিল। তো যুদ্ধ বন্ধ হওয়ার পর এখন যে জিনিসটা হয়ে গেছে, আপনি চিন্তা করে দেখেন 13 বছরের ব্যবধানে 4টা যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এক একটা যুদ্ধে এবার মৃত্যুর সংখ্যা অপেক্ষাকৃত কম। মানে এর আগে 2014 সালে যে যুদ্ধ হয়েছিল প্রায় 2000-এর উপরে মানুষ মারা গিয়েছিল। এবং প্রত্যেকবার যখন যুদ্ধ হচ্ছে, এই যে মাসুম ভাই যেই এক্সাম্পলটা দিয়েছেন, যে বিশাল ভবন ভেঙে পড়েছে, এবং অনেকগুলো স্টোরি আমরা শুনেছি, যখন আপনার বোমা পড়া শুরু করেছে তখন বাবা মারা বাচ্চাদেরকে সকলকে সাথে নিয়ে একত্রিত করে, মানে আমরা তো দেখি অনেকে দিকবিদিক মানে হয়ে ভয়ে এরকম যুদ্ধ অবস্থায় কোনো দিকে বোমা পড়লে একজন এদিকে একজন এদিকে ছুটে যায়। এমন অনেক ঘটনা, এটা একটা না, অনেকগুলো ঘটনা ফিলিস্তিনিদের এই গাজাতে হয়েছে, যে বাবা মা বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র সবাইকে নিয়ে একত্রিত। কেন একত্রিত জিজ্ঞেস করা হয়েছে, আপনারা কেন একত্রিত হয়েছে? একত্রিত যে আমরা যদি মারা যাই সবাই যেন একসাথে মারা যাই, একসাথে শহীদ হই, যেন পরবর্তী পর্যায়ে কেউ কারোর জন্য মানে লায়াবিলিটি না হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ইনার স্পিরিটের কথা বলছিলাম, এই ধরনের একটা স্পিরিট নিয়ে তারা করছে। এটার ফলে কিন্তু পরবর্তী যেটা হয়েছে, ন্যাচারাল যে ট্রমা আপনার যুদ্ধের কারণে, এই যে অনেক বাচ্চারা দেখেছে তাদের চোখের সামনে তাদের মা মারা গেছে, অনেক মা মানে মা দেখেছে তার চোখের সামনে বাচ্চা মারা গেছে, হাজবেন্ডের সামনে স্ত্রী মারা গেছে, হ্যাঁ, অথবা কোথাও দেখা যাচ্ছে আপনি বাপ মা বাচ্চা সবাই মারা গেছে, একজন মাত্র বাচ্চা বেঁচে আছে। এরকম যারা বেঁচে আছে তাদের মধ্যে অনেকগুলো ফ্যামিলি এই ধরনের আছে। আপনি ফুটেজ যে ইয়েটা দেখিয়েছেন, এটা হচ্ছে আমরা যে সমস্ত প্রোগ্রামগুলো করেছি, ইমিডিয়েটলি আমরা খাবার সরবরাহ করেছি, মেডিসিন সরবরাহ করেছি, এবং এরপরে এখন আমরা যে জিনিসটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে ট্রমা সাইকোসোশাল সাপোর্ট প্রোগ্রাম। যে এই হাজার হাজার বাচ্চাদের যে মানে তারা যে একেবারে সাইকোলজিক্যালি তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, উইক হয়ে গেছে, তাদের মধ্যে তারা কিন্তু আপনি দেখবেন
আমরা এটা সিরিয়াতেও দেখেছি। এই সমস্ত বাচ্চাদেরকে যখন খেলতে দেওয়া হয়, আপনি যখন তাদেরকে আর্ট করতে দেন, তখন তারা কিন্তু আমাদের দেশে ইউকেতে যদি আপনি একটা বাচ্চাকে আর্ট করতে দেন, সে আর্ট করবে একটা ফুল, সে আর্ট করবে একটা পাখি, সে আর্ট করবে একটা মানুষ, সে আর্ট করবে একটা কবুতর, সে আর্ট করবে অথবা একটা প্রাণী, সে আগ্রহ হচ্ছে একটা লাইব্রেরি, একটা বই। আর ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি আপনি কিছু আর্ট করতে দেন, তারা আর্ট করা হচ্ছে রকেট, তারা আর্ট করা হচ্ছে বোমা, তারা আর্ট করা হচ্ছে ভাঙ্গা ছোড়া বিল্ডিং, তারা 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 আর্ট করা হচ্ছে তাদের মানে লাশ, তারা আর্ট করা হচ্ছে রক্তাক্ত একটা প্রিমিসেস। হ্যাঁ, তাদের মাথায় সবসময় এগুলো, এবং ঘুমের মধ্যে তারা কিন্তু অনেক সময় চিৎকার করে উঠে। আমরা এই জন্য সাইকোসোশ্যাল সাপোর্ট প্রোগ্রামটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমি গত পরশুদিন আমাদের প্যালেস্টাইন ট্রমা সেন্টার যাদের মাধ্যমে আমরা এই সাইকোসোশ্যাল সাপোর্ট প্রোগ্রামটা করছি, তাদের চেয়ারম্যান এবং সেক্রেটারির সাথে মিটিং করছিলাম আমি। তারা বলছে এখন কিন্তু খাবারের চেয়েও যে জিনিসটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে ট্রমা ট্রিটমেন্ট, সাইকোসোশ্যাল সাপোর্ট। এই জন্য আমরা তাদেরকে বলে দিয়েছি, আমরা যা পয়সা দিয়েছি 30% খাবারের জন্য, 70% কিন্তু এখন এই বাচ্চাগুলোকে এবং এই বাবা মা যারা বেঁচে আছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য চেষ্টা করেন। এই জন্য আপনি যে ফুটেজগুলো দেখিয়েছেন এগুলো কিন্তু এই মানে সাইকোসোশ্যাল সাপোর্ট প্রোগ্রামের জন্য। এবং আন্ডারওয়ার রিপ্রেজেন্টেটিভ সাথে গত পরশু দিনে আমার মিটিং হয়েছে। তারা বলছে এই যে আগামী মাস থেকে তারা স্কুলগুলো খুলছে এবং স্কুলে এনে প্রথম কিন্তু 1 মাস তারা এই মানে এটা একটা ফান ক্লাবের মতো করবে, ব্লেন্ডিং। এখানে কোনো বই পুস্তক পড়াবে না, স্বাভাবিকভাবে একজন আরেকজনকে চেনা জানা, খেলাধুলা করা, মানে জীবনটাকে স্বাভাবিক করার জন্য চেষ্টা করা। তো এই কাজটাকে আমরা ব্যাপকভাবে করব ইনশাল্লাহ। আগামী কয়েক মাস কিন্তু আমরা এই কাজটাই করব। এরপর 2 নম্বর হচ্ছে ফিলিস্তিনে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হচ্ছে পানির সমস্যা। সেখানে স্বাভাবিক অবস্থায় কিন্তু 96% ওয়াটার কিন্তু কন্টামিনেটেড। এই জন্য আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। আমরা সেখানে এখন বড় বড় ওয়াটার ডিস্যালিনেশন প্রজেক্ট করতেছি, প্ল্যান করতেছি। হ্যাঁ, একটা প্ল্যান থেকে 5,000-6,000 ফ্যামিলিকে পানি সরবরাহের জন্য ব্যবস্থা করতেছি। আমরা নিজেরা ইমিডিয়েটলি 2টা প্ল্যান করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমেরিকা থেকে নাহার তারা আমাদের পার্টনার অর্গানাইজেশন, তারা বলছে তারাও 2টা ওয়াটার প্ল্যান্টেশন ডিস্যালিনেশন প্রজেক্ট করার জন্য ফান্ড করবে, এবং এখানে আরো অন্যান্য অর্গানাইজেশন এগিয়ে আসতেছে আমরা তো ওয়াটার সলিউশনের জন্য। কারণ মানে পানিটা, বিশুদ্ধ পানির অভাবে কিন্তু ওখানে ফিলিস্তিনিরা অনেক কষ্ট পায় এবং তাদের অনেক রোগ ব্যাধি হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের অনেক রোগ ব্যাধি হচ্ছে। সেটা সলিউশনের জন্য আমরা লং টার্ম কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি, সেটা আমরা করবো। এন্ড থার্ড যে জিনিসটা আমরা করতেছি সেটা হচ্ছে সেখানে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার গুলো নষ্ট হয়ে গেছে। মেইন হসপিটাল যেটা আল শিফা হসপিটাল আপনারা জানেন, সেটাও অনেক ক্ষতি হয়েছে। তো এই হসপিটাল গুলো রিহেবিলিটেশনের ক্ষেত্রে আমাদের কিছু সহযোগিতা করার প্ল্যান আছে। এরপরে হচ্ছে ফোর্থ যে কাজটা আমরা করতেছি সেটা হচ্ছে এডুকেশন, এবং বাচ্চারা যখন ফিরে আসবে তখন স্কুল রিহেবিলিটেশন এবং সাথে সাথে এডুকেশনের জন্য স্পন্সরশিপের ব্যবস্থা আমরা করব। এরপরে সামনে ইনশাল্লাহ কোরবানি আসতেছে, সেই কোরবানির সময় আমরা তাদেরকে সহযোগিতা করি। আমরা নর্মালি কিন্তু বেশিরভাগ কাজ আফ্রিকাতে করি, বিশেষ করে কোরবানির সময়, রমজানের সময়। এবার আমরা ফিলিস্তিনকেও অন্তর্ভুক্ত করেছি, ফিলিস্তিনও আমরা কোরবানি করব। তো এভাবে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রামের মাধ্যমে ফার্স্ট হচ্ছে তাদেরকে নর্মাল লাইফে ফিরিয়ে আনা, তাদের হোপটাকে। আমাদের স্লোগান হচ্ছে গিভ লাভ, গিভ হোপ। আপনি হয়তো আমার ফেসবুক স্ট্যাটাসটা দেখেছেন, দিস ইজ আওয়ার স্লোগান। এবার তাদেরকে এই যে এখন যারা যুদ্ধ করতেছে, যারা আক্রমণ করতেছে, তাদের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাদেরকে হোপলেস করে ফেলা, তাদেরকে ফ্রাস্ট্রেটেড করে ফেলা। কিন্তু তারা যেটা এই যুদ্ধের পরে যে জিনিসটা তারা দেখেছে, এই ফিলিস্তিনিরা কিন্তু ফ্রাস্ট্রেটেড তো হচ্ছেই না, বরং তাদের সাহস আরো বাড়ছে। হ্যাঁ, তো এই কারণেই কিন্তু তারা ভয় পেয়ে যাচ্ছে। এই জন্য যে কোনো জাতির মধ্যে যদি আপনি হোপ যদি দূর হয়ে যায়, তাহলে এই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জাতিকে আর টিকিয়ে রাখা যাবে না। কিন্তু এই জাতির মধ্যে যদি হোপ সৃষ্টি করা যায়, ভিশন দেওয়া যায়, তাহলে কিন্তু এই হোপটা তাদের জন্য ড্রাইভিং ফোর্স হবে টু থ্রাইভ এন্ড টু রিবিল্ড এবং টু বি সাকসেসফুল। তো এইভাবে আমরা অন্যান্য হিউম্যানিটেরিয়ান এজেন্সির সাথে, স্পেশালি আনরাওয়ার সাথে আমরা পার্টনারশিপে কাজ করি। একসাথে আমরা
এই বাচ্চাগুলোর মধ্যে, ফিউচার জেনারেশনের মধ্যে একটা হোপ সৃষ্টি করার জন্য, তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য, তারা সুনাগরিক হিসেবে তারা গড়ে উঠতে পারে এবং সুন্দর জীবন যাতে গড়ে উঠতে পারে, সেভাবে আমরা হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল থেকে যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার এই আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি সবার কাছে মেসেজটা দিতে চাই যে সারা দুনিয়া আমাদের সকলেরই আসলে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার মানবিক মূল্যবোধের উন্নয়নের জন্য, আর বিশেষ করে ফিলিস্তিনের এই ভাই বোনদের জন্য, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য আমাদের স্পেশালি দোয়া করা দরকার, এবং যারা যেখান থেকে যেভাবে পারি আমাদের তাদেরকে সহযোগিতা করা দরকার। সবসময় যে পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে ইটস নট নেসেসারি, পয়সা দিয়ে করতে পারলে তো ভালো, কিন্তু যারা সেখানে পৌঁছতে পারছেন না, আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে, ইনস্টাগ্রামে একটা সুন্দর এই মোটিভেশনাল ছবি দেওয়ার মাধ্যমে অথবা মেসেজ দেওয়ার মাধ্যমে, জনমত সৃষ্টি করার মাধ্যমে, এই যে আজকে আমাদের হারুন ভাইরা যে কাজটা করলেন ওয়াশিংটনে, এটা হচ্ছে হকের, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে যে একটা মোটিভেশন সৃষ্টি করার যে কাজ করলেন, ইট ইজ ভেরি পাওয়ারফুল। এভাবে আমরা প্রত্যেকে যাদের লেখার শক্তি আছে তাদের লেখনের মাধ্যমে, সাইফুল্লাহ মনসুর ভাইয়ের আলহামদুলিল্লাহ ব্রডকাস্টিং পাওয়ার আছে, এনার্জি আছে, এই এক্সপার্টিস আছে, এটার মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে যে আজকে ফিলিস্তিনের অবস্থাটা তুলে ধরার জন্য এবং সত্যের পক্ষে কথা বলার জন্য যে উদ্যোগটা নিয়েছেন, এরকম যাদের এইভাবে সুযোগ আছে তারা সেভাবে উদ্যোগ নিয়ে ফিলিস্তিনের এবং সারা দুনিয়ার নির্যাতিত মজলুম মানুষের পক্ষে জনমত সৃষ্টি করার জন্য এবং একটা প্রেশার সৃষ্টি করার জন্য আমাদের চেষ্টা করা দরকার। তাহলে কিন্তু মানবতার জয় হবে, সারা বিশ্বময় প্রশান্তি এবং শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই মেসেজটা আমি আপনার মাধ্যমে সকলের কাছে আজকে পৌঁছাতে চাই এবং এই মানবতার বিজয়ের জন্য, মানবিক মূল্যবোধের উন্নয়নের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে সকলে কাজ করা দরকার বলে আমি মনে করি, এবং এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি। জাযাকাল্লাহ। মুনতাদা এইডের সিইও ব্যারিস্টার হামিদুল সাজ্জাদ খুব সুন্দর বলেছেন। আমি মুনার ন্যাশনাল প্রেসিডেন্টকে জিজ্ঞেস করব যে তিনি যেটা বলছিলেন যে আমেরিকার নাহারের সাথে একটা মানে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে, আপনি একটু জানাবেন যে নাহারের মানে তাদের অ্যাক্টিভিটিস গুলো কি এবং তারা কিভাবে আমেরিকা কাজ করছে এই ফিলিস্তিন ইস্যুতে? জি জাযাকাল্লাহ সাইফুল্লাহ মনসুর ভাই। আলহামদুলিল্লাহ, নাহার একটা নতুন অর্গানাইজেশন, আমরা বলতে গেলে কয়েক বছর আগে এটাকে ফর্ম করা হয়। সো নাহার আমাদের ব্যারিস্টার হামিদ আসাদ ভাই যে সিইও মুনতাদা এইডের অফিসিয়াল পার্টনার। সো নাহারের মুনতাদা এইডের সাথেই, মুনতাদা এইডের মাধ্যমেই আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য ওখানে কাজ করছে। সো বেসিক্যালি এখান থেকে যে সমস্ত ভাই বোনেরা অথবা মুসলমানেরা ফিলিস্তিনি ভাইদেরকে, ফিলিস্তিনি নির্যাতিত মানুষদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করছে, তারা নাহারের মাধ্যমে ডোনেশন করছে, সেটাই আমরা সরাসরি মুনতাদা এইডের মাধ্যমে ওখানে কাজে লাগানোর চেষ্টা করতেছি। এই পর্যায়ে এতটুকু আমরা কাজ করতে পারতেছি। আপনারা জানেন ইউএসএ তো অনেক রিস্ট্রিকশন আছে, সুবিধা অসুবিধা আছে, সেগুলোকে আইনগত দিককে সামনে রেখেই আমাদের পক্ষে যতটুকু হেল্প করা সম্ভব আমরা সেটা চেষ্টা করছি ইনশাআল্লাহ, এবং এটা ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবে আমাদের এই মজলুম ভাই এবং বোনদের সাহায্যের জন্য। জাযাকাল্লাহ, খুবই সুন্দর বলেছেন। আমি একটু দর্শক একটা অভিজ্ঞতার কথা বলি। আমার পরিচিত একজন গল্প করছিলেন মালয়েশিয়াতেই, একজন বয়োবৃদ্ধ মানুষ, মানে বোঝা যাচ্ছে না, ধর ব্যাংকের কিউতে দাঁড়ানো, সবাই এটিএম বুথে টাকা দিচ্ছে, অনেকগুলো টাকা দিচ্ছেন, দেওয়ার পরে টিপে দেখা গেল কাছ থেকে স্ক্রিনটা দেখা গেছে পিছ থেকে কি যে আমান প্যালেস্টাইন, এখানে একটা মানে গভর্নমেন্টের স্বীকৃত এনজিও যারা ফিলিস্তিনে কাজ করে। তো মানুষ কিন্তু নীরবে অনেক দান করছে, কিন্তু এই জায়গাটা কিন্তু এখন সুযোগ আছে এখানে। দর্শক আজকে অনুষ্ঠান যারা আমেরিকা অনেক দর্শক দেখছেন, সারা পৃথিবীর অনেক দর্শক দেখছেন, এখন কিন্তু দুনিয়াটা গ্লোবাল, ছোট্ট জায়গা, আপনার জায়গা থেকে আপনি কিন্তু প্রপার জায়গায় ডোনেট করতে পারবেন। আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি 1 টাকাও ডোনেট করি, এটা ফিলিস্তিনি ভাইদের কাছে গেলে আপনি চিন্তা করেন যে এটা কত বড় একটি সহযোগিতা হতে পারে। যারা রক্ত দিচ্ছে, যারা জীবন দিচ্ছে এবং যারা আমাদের উম্মার হৃদয়ের পার্ট, তাদের জন্য আমাদের প্রত্যেকেরই চেষ্টা থাকা উচিত, এবং সেই চেষ্টাগুলো আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন প্রত্যেকেই সেই চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, আপনাদের আল্লাহ এই জাযা দান করুক। মাসুম খলিল ভাই, আপনি যদি একটু অ্যাড করেন এইগুলোর এই কথা ধারাবাহিকতা। জি, আমি সর্বশেষ যে বক্তব্যটা, যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আসলে মুসলিম উম্মাহ
এবং বিশ্বের সকল মানুষ মানবিকতার জন্য যদি একসাথে এগিয়ে আসে, তাহলে কিন্তু যে বিপর্যস্ত অবস্থা আমরা ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু অবসান ঘটবে। আসলে কোনো প্রতিহিংসা, হত্যা, নির্যাতন, জুলুম নিশ্চিহ্ন করার প্রচেষ্টা, সহিংসতা, এগুলো কিন্তু কোনো সমাধান না। হ্যাঁ, বলা যেতে পারে যে যে গাজার প্রতিরোধ যুদ্ধটা, এটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রতিরোধ যুদ্ধ। এই যুদ্ধের জন্য যার যেখানে যে সুযোগ আছে, এটুক সুযোগ নিয়ে যদি এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় এই অবিচারের, এই ন্যায় বিচারের পরিপন্থী একটা জুলুম নির্যাতনের একটা অবসান ঘটবে। আমার ধারণা হচ্ছে বিশ্ব পরিস্থিতিতে একটা পরিবর্তন কিন্তু আসছে বলে আমার মনে হয়। বিশেষ করে এই দশকটা হচ্ছে পরিবর্তনের দশক। আমরা এই ধরনের একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি। আমার ধারণা হচ্ছে এই পরিবর্তন আল্লাহ কবুল করবেন। সবাই যে চেষ্টাটা করছে, আমরা যদি যার যার দায়িত্ব পালন করি, এটার এন্ডে কিন্তু একটা বিশাল একটা ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে। ধন্যবাদ। জাযাকাল্লাহ মাসুম খলিল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে যুক্ত ছিলেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হামিদ ভাই, শেষে যদি সমাপনী কথা আপনি একটু যদি বলেন। জি জি, হামিদ ভাই আবার যুক্ত হবেন ইনশাআল্লাহ। তো আমি হারুনুর রশিদ ভাই, আপনাকে একটু সমাপনী কথা বলার অনুরোধ করছি। আমরা প্রোগ্রামটা তো নিয়ার আবার 1.5 ঘন্টা চললো, আপনার যদি কিছু কথা দর্শক উদ্দেশ্যে থাকে সার্বিক পরিস্থিতি। জাযাকাল্লাহু খাইরান আমাদের শ্রদ্ধেয় সাইফুল্লাহ মনসুর ভাই। সো আলহামদুলিল্লাহ, কয়েকটা নতুন বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে। আমাদের এই ওয়াশিংটন ডিসির এই ডেমনস্ট্রেশনে, র্যালিতে আমাদের বেশ কিছু বিভিন্ন আঙ্গিক থেকে পার্টিসিপেন্টরা ছিল। ইন্টারেস্টিংলি, জুইশ যারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে ওখানে জুলুম করছে, টর্চার করছে, আজকে আমাদের এখানে জুইশ কোয়ালিশনের একটা গ্রুপ, একটা অর্গানাইজেশন এখানে সে কথা বলেছে। তো ইন্টারেস্টিংলি আমাদের যারা স্পিকার ছিলেন তারা এটা বললেন, তারা শুধু এখানে জুইশ। জি, একটু নেটের বাইরে চলে গেছেন, কারণ হারুন ভাই তো একদম গাড়িতে বসে কথা বলছিলেন। তো হামিদ ভাই একটু সমাপনী কথা আপনারটা শুনি, এবার হারুন ভাই জয়েন করলে আবার তারটা শুনবো। জি হামিদ ভাই, আমরা একটু থ্যাংক ইউ মনসুর ভাই। আমি তো আসলে আমার শেষে কথায় আমি মোটামুটি সমাপনী কথাই বলেছি। তারপরও আমি সবশেষে 1 নম্বর, আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাতে চাই, এবং স্পেশালি আপনি আজকে সুন্দর একটা আয়োজন করার জন্য সাইফুল্লাহ মনসুর ভাই, আপনাকে এবং আপনার সকল প্রচেষ্টাকে আমি ধন্যবাদ জানাই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই চেষ্টাকে কবুল করুন। মাসুম ভাইয়ের সাথে আবার দেখা হওয়ার সুযোগ হলো, দিস ইজ রিয়েলি আই ফিল ব্লেসড, এবং হারুন ভাই সহ সবার সাথে, নজরুল ভাই সবার সাথে কথা বলার সুযোগ হয়েছে, এর জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি সবশেষে এটা করবো, আসলে আমরা এজ এ মুসলিম, আমরা যদি মুসলিম হিসাবে আমাদের ফেইথের কথা চিন্তা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে ভালো কাজের দিকে আদেশ করবে এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। তো আমরা প্রত্যেকেই, যেটা সাইফুল্লাহ মনসুর ভাই আপনি একটু টাচ করেছেন, আমরা প্রত্যেকেই আমাদের মানবতার কল্যাণের জন্য নিবেদিত হওয়া দরকার। আমাদের প্রত্যেকে কল্যাণের মূর্ত প্রতীক হওয়া দরকার। আজকের বিশ্ব বিপর্যস্ত, এটা এই কারণে যে মানবিক মূল্যবোধটা আজকে বিপর্যস্ত হয়ে গেছে। মানুষের কল্যাণের এই যে মানসিকতা, এই মানসিকতাটা আজকে বিপর্যস্ত হয়ে গেছে, এবং দুনিয়া প্রীতি স্বার্থপরতা এই মানবতাকে বিপর্যস্ত করেছে। এজন্য আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের স্রষ্টা, আমাদেরকে যেভাবে মানুষের কল্যাণের মূর্ত প্রতীক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, আমরা যদি সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু বিশ্বময় আবার কল্যাণের একটা ফলগ দ্বারা প্রবাহিত করা সম্ভব, শান্তির ফলগ দ্বারা প্রবাহিত করা সম্ভব। এই জন্য আমাদের চিন্তা, আমাদের কাজ, আমাদের চেষ্টা সাধনা এবং আমাদের স্বপ্ন সবকিছু মানুষের কল্যাণের জন্য হওয়া দরকার। আমি বিশেষ করে আজকে যারা শুনছি, এদের মধ্যে যারা ইয়াং জেনারেশন আছেন, তাদের প্রতি আমার স্পেশাল দুর্বলতা এবং স্পেশাল শ্রদ্ধা আছে। আমার ইয়াং জেনারেশনকে আমি আইড লাইক টু ইনভাইট যে আসুন আমরা সকলে একদিকে সারা মানুষ হই, আর একদিকে সারা মুসলিম হই, একদিকে সারা ইমানদার হই, তার সাথে সাথে দক্ষতায়, জ্ঞানে, সাহসে,
বলিষ্ঠতায় এবং মানুষের কল্যাণের চেতনায় আমরা শ্রেষ্ঠ মানুষ হওয়ার চেষ্টা করি, তাহলে দুনিয়াতে যেমন আমাদের শ্রেষ্ঠত্ব বলতে আমি দাপটের কথা বলছি না, শ্রেষ্ঠত্ব বলতে নৈতিক শ্রেষ্ঠত্বের কথা বলছি, যোগ্যতার শ্রেষ্ঠত্বের কথা বলছি, মানবিক মূল্যবোধের শ্রেষ্ঠতার কথা বলছি, মানব সেবার দিক থেকে শ্রেষ্ঠত্বের কথা বলছি। আমরা সেদিক থেকে আসুন আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করি, তার সাথে সাথে তাকওয়ার দিক থেকে, ঈমানের দিক থেকে আমরা শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করি। তাহলে দুনিয়াতে যেমন আমরা সার্থক হব, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু রেড কার্পেট সম্বর্ধনা দেবেন ইনশাআল্লাহ জান্নাতে। তো সেই হিসাবেই আমি আমার ইয়াং জেনারেশনকে স্পেশালি আমি অনুরোধ জানাবো যে আমি এটা আমার আলোচনার সুযোগ হলে আমি বলি, আপনারা যারা ডাক্তার হওয়ার চেষ্টা করছেন সেরা ডাক্তার হন, সাথে সাথে সেরা মুসলিম হন। যারা ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করছেন সেরা ইঞ্জিনিয়ার হন, সেরা মুসলিম হন। যারা ড্রাইভার হওয়ার চেষ্টা করছেন সেরা ড্রাইভার হন, সেরা মুসলিম হন। যারা রাজনীতি করার চেষ্টা করছেন সেরা নেতা হন, সেরা মুসলিম হন। যারা বিজনেস লিডার হচ্ছেন সেরা বিজনেস লিডার হন, সেরা মুসলিম হন। Let us try to think big and have plan to become big, to make a bigger humanitarian society inshallah. Allah আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর নজরুল ইসলাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি সমাপনী কথা বলার মতো পর্যায়ে আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনি যদি ক্লোজিং কথা বলেন। আপনি তো আমাদের অনেকগুলো দৃশ্য দেখিয়েছেন, একদম লাইভ প্রচারে সহায়তা করেছেন। জি আলহামদুলিল্লাহ ভাই, আমি ওই ভাইয়ের মতো আপনাকে করার জন্য। আর আমি এই ফাঁকে আমি দেখে একটু কথা বলতে চাই একটা বিষয়ে, যে আলহামদুলিল্লাহ আপনি তো ওখানে প্রচুর কাজ করতেন যে জন্য আমরা একটা চিন্তা করতেছিলাম যে ভার্চুয়াল এডুকেশনের কোনো ব্যবস্থা করা যায় কিনা। যদি আপনি ওখানে মানে ফিজিক্যাল যেটা হয় সেটা তারা ভেঙে দেয়, এখন যদি ভার্চুয়াল কিছু করা যায়, মাঠে বসেও তারা এই এডুকেশনটা কন্টিনিউ করতে পারে, এরকম একটা কিছু করা যায় কিনা একটু চিন্তা করার জন্য আর কি। আর আমাদের টু বি অনেস্ট, কিছুক্ষণ আগে আমি যে কথাটা বললাম, আসলে আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি কিছু করতে চাই, করা উচিত আর কি। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর অ্যাকাউন্টেবল ফর ইউর ওন অ্যাক্টিভিটিস। আপনি যখন আল্লাহর কাছে যাবেন তখন আপনি নিজেকে সেটা ফেস করতে হবে। এখন যদি মনে হয় যে আমার করার কিছু নাই, তাহলে তো একটা ইমানের প্রশ্ন থেকে যায়। এর জন্য আমিও হামিদ ভাইয়ের মতো সবাইকে আহ্বান জানাচ্ছি, যার যে অবস্থান সে অবস্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু করা উচিত। এবং এই জন্য নট নেসেসারি আমাকে টুমোরো আই ওয়ান্ট টু সি দ্য রেজাল্ট, নো। আপনি ভবিষ্যতে যে ইয়াটা হবে, যে বিজয়টা হবে, সেই বিজয়ের জন্য আপনি কি পাঠালেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং এলস। সুতরাং যার যতটুকু সম্ভব ততটুকু এগিয়ে আসা দরকার। এবং হামিদ ভাইয়ের যদি কোনো সাহায্য লাগে ভার্চুয়াল এডুকেশনের ব্যাপারে, আমি এখানে এলিমেন্টারি গ্রুপ, হাউ ডু কল দ্য এলিমেন্টারি, তারপর হচ্ছে মিডল স্কুল, হাই স্কুল, এই তিনটা লেভেলে আমি কিছু কাজ করি বাচ্চাদের ভার্চুয়ালি। সো আপনার যদি কোনো সাহায্য লাগে ইনশাল্লাহ আমি আপনার সাথে সহযোগিতা করতে পারবো, এই আর কি। তো অনেক ধন্যবাদ ভাই, আপনাদের সবাইকে অনেক আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর আলোচনা হলো এবং আপনাদের সবার কথার মধ্যে একটি কমন আহ্বান ছিল। সম্মানিত দর্শক, আপনারা যারা অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করে শুনেছেন। আমি শুরুতে বলেছি একটা অড টাইমে, শেষ রাত্রে আমরা লাইভ শুরু করেছি এবং আপনারা আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, ছিলেন এবং শেষ পর্যন্ত অনেকেই যুক্ত প্রোগ্রামে দেখেছেন আপনারা, এবং আপনারা প্রোগ্রাম শেয়ার করেছেন এবং পরেও শেয়ার করবেন। এখানে যে কথাটি প্রত্যেক আলোচক বললেন সেটি হচ্ছে আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দিয়েছেন, সুস্থ রেখেছেন, আমাদের কত নিয়ামতে ভরপুর করেছেন। আমাদের এই নিয়ামতের পাশাপাশি আমার চোখের সামনে যখন আমরা দেখব যে আরেকজন ভাই নির্যাতিত, নিপীড়িত, অসহায়, তার পাশে অবশ্যই দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে। এবং হামিদ ভাই সুন্দর করে বললেন, সেটি যেভাবে হোক, মানে আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি মানে নৈতিক একটা সমর্থন দিয়ে হোক, আপনি ভালোবাসা প্রকাশ করে হোক, আপনি একটি স্ট্যাটাস লিখে হোক, আপনি একটি স্টোরি লিখে হোক, আপনি একটা ছবি তুলে হোক, আপনি একটি রিঙ্গিত, একটি টাকা, একটি ডলার দিয়ে হোক, আপনাকে হেল্প করতে হবে। এবং এটা যদি আমরা করি, আমরা
নাজাতের জন্য এর থেকে বড় আর কিছু নাই, মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমি খুবই কৃতজ্ঞ যে ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ ভাই, আপনি মধ্যরাত এখন, তারপরে শেষ রাতে উঠেছেন খলিলি ভাই, তারপরে তো বাকি দুইজন মেহমান তো গাড়িতেই জয়েন করেছেন। আপনাদেরও কমিটমেন্ট ছিল দেখেই, ভালোবাসা ছিল দেখে অনুষ্ঠান এবং এই প্রোগ্রাম এবং এই দায়বদ্ধতার জায়গা থেকেই আপনারা যুক্ত হয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সামনেও আপনাদেরকে আমন্ত্রণ জানালে আশা করি আপনারা সাড়া দিবেন এবং আপনারা পরামর্শ দিবেন। তা আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুন। দর্শক, আপনাদেরও সুস্থ নিরাপদ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।